স্বাগত একাত্তর জার্নালে আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। দর্শক, আপনারা জানেন সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত অনুষ্ঠানে আমরা খবরের নানান দিক বিশ্লেষণের চেষ্টা করি। শামসুল আলম নিটন, আপনি কি দিয়ে আলাপটা শুরু করি। আমরা গতকালকে দেখেছিলাম টেলিভিশন এডিটর্স কাউন্সিল, তাদের যারা আছেন একই সঙ্গে বাংলাদেশের প্রায় সব টিভি চ্যানেলের যারা নির্বাহী এবং যারা আসলে সম্পাদক, তাদের সঙ্গে প্রধানমন্ত্রী প্রথমবারের মতো বসেছেন। বহুল প্রত্যাশিত এই বৈঠকটা হয়েছে, সেখানে অনেক সংকট নিয়ে কথা হয়েছে। আজকে যে দিনটা আমরা পার করলাম, আমরা দেখলাম যে প্রধানমন্ত্রীর কর্মসূচি বিট করা সাংবাদিকদের সঙ্গে প্রধানমন্ত্রী বসেছেন, সেখানেও তিনি কথা বলেছেন। এই দুই দিনের দুই বক্তব্যগুলোকে জড়ো করলে আমরা একটা কমন মাথা ব্যথা পাই। সে মাথা ব্যথা হচ্ছে, একটা টেলিভিশন চ্যানেল, একটা পত্রিকা, একটা গণমাধ্যমের জন্য লাইসেন্সিং লাগে, তার জন্য প্রশিক্ষণ লাগে, দক্ষ জনবল লাগে, তারপর তারা দায়িত্বশীল সাংবাদিকতা করে। কিন্তু এখন সময় দেখা যাচ্ছে যে আপনার একটা গণমাধ্যম করতে গেলে ফেসবুকের একটা পেজ হলেই চলে, ইউটিউবের একটা চ্যানেল হলেই চলে, যে যার মতো করে দিচ্ছে, মানুষ সেটা দেখছে, তারা টাকা পাচ্ছে। তার মানে পুরো বিষয়টা হয়ে গেছে একটা বাণিজ্য। এবং এতে করে যেটা হয় যে নানা রকমের কেমোফ্ল্যাগ শিরোনাম দিয়ে নানাভাবে চরিত্র হননের একটা চেষ্টা করে। প্রধানমন্ত্রীও নিজেই নোটিস করেছেন, প্রধানমন্ত্রী আশাবাদ দিচ্ছেন যে হ্যাঁ ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ব্যবস্থা নেওয়ার পর যদি বলা হয় মত প্রকাশের স্বাধীনতার খর্ব, মানে দুদিকেই তো সংকট দেখা যাচ্ছে। অবশ্যই এটা উভয় সংকট, এবং এটা খুবই স্বাভাবিক। এই সংকটে শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীরই, বিশেষ করে গণতন্ত্র যেখানে যত বেশি শক্তিশালী এবং যত বেশি প্রতিষ্ঠিত, সেখানে সংকট তত বেশি। এই কথা শুনতে একটু অবাক লাগলেও এটি স্বাভাবিক যে সবচেয়ে বড় যে ভিত্তি রাষ্ট্র এবং রিপাবলিকের, সেটার মধ্যে একটা বেস কিন্তু থাকতেই হবে, সেটা হচ্ছে ফ্রিডম অফ স্পিচ। কারণ ডেমোক্রেসি এবং রিপাবলিক অ্যাকচুয়ালি কিভাবে মিন করে, যখন সেটা রিপাবলিকে যখন পাবলিকের যখন কথা বলার অধিকার নিশ্চিত থাকে। এখন কথা হচ্ছে যে নিয়ন্ত্রণের প্রশ্ন কখন আসবে, নিয়ন্ত্রণের প্রশ্ন আসবে, সেটারও একটা লেজিটিমেট কন্ট্রোল আছে। সেখানে কিন্তু উভয় সংকট থাকার কথা নয়। কিন্তু সংকটটি কেন আসে সেটা আমি একটু পরে বলছি। বাট সংকটটি যে আসবে অবধারিত, সেটি কিন্তু এই আলোচনার মধ্যে সারা পৃথিবীতেই আছে। কেন? কারণ ফ্রিডম অফ স্পিচের সঙ্গে কনফ্লিক্ট হচ্ছে, যেটাকে কন্ট্রোল করতেই হবে, এটার ব্যাপারে সবাই একমত থাকে, দ্বিমত হয় না। সেটি হচ্ছে যে ভায়োলেন্সকে যদি কেউ উস্কে দেয়, সেটি কিন্তু আজ পর্যন্ত কাউকে আমি সমর্থন করতে দেখি নাই। সুতরাং ফ্রিডম অফ স্পিচের নামে যদি ভায়োলেন্সকে উস্কে দেওয়া হয়, অথবা শিশু অথবা নারীর নিপীড়নমূলক, অর্থাৎ শিশু নারী বেশি সেন্সিটিভ, ইভেন কোনো মানুষ পুরুষের প্রতিও যদি নিপীড়নমূলক কোনো বক্তব্য দেওয়া হয়, সেটিও কিন্তু আপনি দেখবেন যে সেটি ছদ্ম কোনো নামের থেকে দেওয়া হয়, এবং যিনি দেন তার প্রোফাইলে গেলে আপনি দেখবেন যে এটা ব্লক করা অথবা কোনো পরিচিতি নেই। অর্থাৎ তিনি জেনে শুনেই এটি করছেন। এটা কিন্তু ফ্রিডম অফ প্র্যাকটিসের চর্চা নয়, এটি হচ্ছে ফ্রিডম অফ স্পিচের নামে তিনি একটা অপরাধ করছেন, এবং সেটি এই কারণে তিনি তার আবরণটি রাখছেন, তিনি তার অরিজিনাল আইডি দিয়ে করছেন না। এখন এখানে এই যে উভয় সংকটটি, এটা রাষ্ট্র তখন কি করে যে রাষ্ট্রের জন্য হুমকি, দেশদ্রোহিতা ইত্যাদি বলে কিন্তু অনেক সময় কন্ট্রোল করে রাষ্ট্র। এটা পৃথিবীর বিভিন্ন দেশে করে। আমরা গত 15 বছর দেখেছি মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী ইত্যাদি ইত্যাদি বলে লেজিটিমেট যে সমস্ত ডেমোক্রেটিক যে সমালোচনা ছিল, সেগুলোকে কিন্তু দমানো হয়েছে, এবং এর জন্য আইনের কঠোর অপপ্রয়োগ করা হয়েছিল। তো এখন কথাটা হচ্ছে যে এই নিয়ন্ত্রণের একটা খারাপ উদাহরণ আমরা পেয়ে গেলাম। তাহলে বিশ্ব যে যারা গণতন্ত্রকে শক্তিশালী জায়গায় নিয়েছে, অবাধ স্বাধীনতা দিয়েছে আলোচনা করার, সমালোচনা করার, পাশাপাশি আবার এই নিপীড়ন এবং যে সমস্ত অপরাধমূলক প্রবণতা, সেটিকেও নিয়ন্ত্রণ করেছেন। কিভাবে করেছেন সেই কথাটা আমি এখন বলছি। এই সংকটটি সমাধানের ব্যাপারে ব্যাপক পাবলিক ডোমেইনে ব্যাপক আলোচনা হচ্ছে, চলমান, এবং আমাদের এখানে হতে হবে। নিয়ন্ত্রণটা কিভাবে করা হয় দেখুন, যেহেতু এটি যেই টুলসগুলো ব্যবহার করে করা হয়, সেখানে কিন্তু আইডেন্টিফিকেশন আছে, এবং যেহেতু আমি একটু আগে বলেছি যে ভুয়া তথ্য ইত্যাদি জেনুইন আইডি থেকে অথবা জেনুইন থেকে কিন্তু প্রচার করা হয় না। এখন যেই মানুষের তথ্য শুধু আমরা সরকারের কাছে বলি, আমাদের এই চাওয়াটা কিন্তু ভুল। সরকারকে আমরা বলতে পারি যে এই ব্যাপারে তারা অ্যাওয়ার আছে কিনা, এবং তারা এই ব্যাপারে যথেষ্ট সোসাইটিকে অ্যাওয়ার করার জন্য এবং সোসাইটির মানুষকে এঙ্গেজ করার জন্য তারা যথেষ্ট কাজ করছে কিনা। এটা একটা চমৎকার কথা বলেছেন, যেটা আসলে অপতথ্য ছড়াচ্ছে সেই জায়গা থেকে। কিন্তু দেখুন, আমি দেখতে পাচ্ছি এরকম, আমি আপনাকে তালিকা ধরে বলতে পারবো যে ফেসবুকে কেবল আপনি সার্চ বক্সে নিউজ শব্দটা লিখবেন,
একটা কমা দিয়ে বাংলাদেশ লিখবেন, তারপর আপনি দেখবেন অনেকগুলো নিউজের পেজ চলে আসছে এবং সেখানে কারা পোস্ট করছে সব আমরা জানি। একটা এআই ফুটেজ দিয়ে তারা এমনভাবে প্রতিবেদন তৈরি করছে মনে হবে এটা সত্যিকারের ঘটনা। শেষে গিয়ে তারা লিখছে যে তবে ভিডিওটি এআই দিয়ে বানানো কিনা সেটা আমরা বিশ্লেষণ করিনি। এখন কথা হচ্ছে যে সাংবাদিক ইনি করছেন কিন্তু নিজেকে সাংবাদিক পরিচয় দিচ্ছেন, ফলে কাজটা খারাপ হলে দায়টা কিন্তু আপনাদের মতো সিনিয়র সাংবাদিকও সেইটার মধ্যে ঢুকে যাচ্ছে। তার মানে সাংবাদিকরাই বোধহয় এই কাজগুলো করে। দায়টা শুধু সাংবাদিকেরও নয়, অডিয়েন্সের সাধারণ মানুষেরও নয়, দায়টা একটা রিপাবলিকে সরকারের যেমন সুনির্দিষ্ট কমপ্লায়েন্ট অথরিটি হিসেবে, রেগুলেটরি হিসেবে দায়িত্ব আছে জি, বিষয়গুলো সম্পর্কে মানুষকে জানানো এবং অল্টারনেটিভ অপশনগুলো সম্পর্কে মানুষকে জানানো, এবং অপরাধ যখন সীমা অতিক্রম করবে তখন আইন সেখানে ইন্টারভেন করবে। কিন্তু সরকার ফেসবুককে নিয়ন্ত্রণ করবে, বাকস্বাধীনতাকে নিয়ন্ত্রণ করবে, এটির চরম বিরোধীদের আমি একজন। কারণ মানুষের গলা টিপে ধরার আগে মানুষকে অ্যাওয়ার করতে হবে যে ভুয়া যে তথ্য প্রচার করা হচ্ছে সেটি সম্পর্কে তার কিন্তু কিছু করণীয় আছে প্রত্যেকের। এটি যে ভুয়া এটি রিপোর্ট করার সুযোগ আছে, এবং একসঙ্গে যদি অনেকে রিপোর্ট করে সঙ্গে সঙ্গে যেহেতু এআই টুলস দিয়ে এগুলো চলে, এরা কিন্তু মিলিয়ন্স, এদের পক্ষে সম্ভব না মিলিয়ন্স অফ বিলিয়ন্স পিপলকে মনিটর করা, তাহলে তারা দেউলিয়া হয়ে যাবে। তো সেই কারণে তারা এআইতে একসঙ্গে যখন অনেক মানুষ যখন কমপ্লেইন করে, যখন এটা বলে যে এটা হচ্ছে ফেক, তখন কিন্তু এআই কিন্তু এটাকে অফ করে দেয় এবং অথবা নানা রকমের ব্যাখ্যা চায় এবং অটোমেটিক্যালি সেটাই হয়। আমি যেমন আজকেই হঠাৎ করে দেখলাম যে শিক্ষামন্ত্রী বলেছেন প্রতি উপজেলায় বিশ্ববিদ্যালয় করা হবে। আমি তো এবং সঙ্গে আবার একটা টেলিভিশনের লোগো আছে, আমি সঙ্গে সঙ্গে গুগলে গিয়ে ওই কথাটা দিয়ে দেখলাম আর ওই টিভির নামটা দিয়ে দেখলাম যে সেটা নাই, এবং ওটার বদলে আছে যে এই খবরটি অসত্য, অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় থেকে ব্যাপারে রেসপন্স করা হয়েছে। এটি কিন্তু দেখুন, আমি খুঁজতে গিয়ে কিন্তু দেখলাম যে এটি অসত্য এবং মন্ত্রণালয় আবার এটা বলে দিয়েছে। এখন শিক্ষামন্ত্রী যেহেতু মিডিয়াতে প্রচুর বিভিন্ন বিষয়ে নীতি নির্ধারণী কথা বলেন এবং তিনি শিক্ষা বিস্তারের জন্য অনেক ভূমিকা রাখছেন, শিক্ষার উন্নয়নের জন্য ভূমিকা রাখছেন, তিনি হয়তো অনেকের কাছে মনে হতে পারে তিনি হয়তো উপজেলা পর্যায়ে বিশ্ববিদ্যালয় করার কথা বলতেও পারেন, কিন্তু দেখুন কিভাবে জিনিসটাকে মানে রিজনেবল না, এবং ক্যামোফ্লেক্স তৈরি করার কিন্তু খুব সাধারণ ব্যাপার না। এখানে এমন কথা বলা হয় নাই যে প্রতি উপজেলার স্বাস্থ্য কেন্দ্র করা হবে, বলা হচ্ছে প্রতি উপজেলায় বিশ্ববিদ্যালয় করা, অর্থাৎ যারা করে তারা, এবং উনি যেহেতু ভাইব্রেন্ট, উনি যেহেতু অনেক ক্রিয়েটিভ কথা বলছেন, সুতরাং ওটা ওই সাইকোলজিটাকে ব্যবহার করেছে। আমরা আমাদের সোজা কথা হচ্ছে, আমি যেটা বিশ্বাস করি, প্রথমত তথ্য মন্ত্রণালয়কে দিয়ে এটা নিয়ন্ত্রণ করতে হবে, এটা অত্যন্ত ভুল একটা থিওরি। আর সাংবাদিকরা কি অপতথ্য প্রচার করেনি? আমরা গত কয়েক বছর কোনো টেলিভিশনে রাজনৈতিক নেতার পরিবার, রাজনৈতিক নেতাকে এমন ব্যবচ্ছেদ করতে দেখেছি, এবং সেখানে বক্তব্য নেওয়া দূরে থাকুক, সাংবাদিকতা, অসাংবাদিকতা এবং অপতথ্যের বিস্তার কাহাকে বলে, কত প্রকার ও কি শত শত বিবিসি, সিএনএন এর নামে ফেক চ্যানেল হয়েছে, হয়েছে, এটাকে এরকম করা হয়েছে। তো এগুলো হয়েছে, এগুলো সরকারি পৃষ্ঠপোষকতা হয়েছে, এবং আমাদের জনগণের এখন বিশ্বাস করতে হবে সরকার এই ব্যাপারগুলোকে কঠোরভাবে মোকাবেলার জন্য জনগণকে ইনক্লুড করবে। মুশকিল হচ্ছে জনগণের একটা অংশ বুঝে গেছে যে অপতথ্য অন্য জনগণ বেশি দেখে, এটা দিয়ে আয় করা সম্ভব। এখন অপতথ্যের একটা বাণিজ্যিকরণ আমরা দেখতে পাচ্ছি, অন্তত ফ্যাক্ট চেক করতে গিয়ে সেটা আমাদের চোখে পড়ছে। আমি একটু নীলোফার চৌধুরী মনে আপনার একটু মতামত নিতে চাই। মানে রাজনীতির পথ চলা আপনার দীর্ঘ সময়ের, এবং এই সময় আপনি সাংবাদিকতার নানা ধরন দেখেছেন। এই গেল দুদিন ধরে প্রধানমন্ত্রী যে সাংবাদিকদের সঙ্গে বসছেন, সাংবাদিকদের দিক থেকে যে বক্তব্যগুলো আসে তার ভিতরে একটা কমন একটা কোশ্চেন ছিল যে প্রান্তিক অঞ্চলে এত মানুষ যারা আসলে নিজেদেরকে নাম জানা অজানা বিভিন্ন পত্রিকা তারা আছেন, তাদের বেতন হয় না, নানা কিছু। এই সমস্ত সাংবাদিকদের অনেকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করেন। ধীরে ধীরে সেই সাংবাদিকই কখনো রং বদলে হলুদ হয়ে যান। দিন শেষে তিনি আসলে সাংবাদিক পরিচয়টা আসলে দিতে পারেন না, কিন্তু এটা আবার ব্যবহারও তিনি করে থাকেন। এটা আমরা বিগত সময় দেখেছি। আপনার চোখে তেমনটা পড়েছে কিনা? যদি হয় এই সরকারের সময় সেটা কি বদলাবে? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ-আলোচক বৃন্দদের শুভেচ্ছা। জি, দেখেন, সাংবাদিকরা তো আসলে একটা দেশের প্রাণ, সাংবাদিকরা একটা গণতন্ত্রের প্রাণ। সাংবাদিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে একটা অলিখিত সম্পর্ক থাকে, দুইজনের উদ্দেশ্য আদর্শ অনেকটাই এক জায়গায় গিয়ে মিশে গেছে। সেইখানে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের গণতন্ত্রের যেমন খুবই করুণ দশা, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা বা যেগুলা অনেকটাই করুণ দশা মধ্যে দিয়ে প্রায় 15-20 বছর গিয়েছে। সেইখানে সাংবাদিকরা, তাদের কাছ থেকে আমরা সত্যিকার অর্থে যা আশা করেছিলাম, আশা করতাম, আমরা সেইভাবে কিন্তু সাড়া পাইনি আশানুরূপ। এমন অনেকেই বলতে শুনেছি
আমি আমি তো টক শো করি, আপনারা জানেন। আপনারা আমাকে যেমন লাইমলাইটে এনেছেন, আমিও আপনাদের পাশে থেকেছি, আপনাদের যে কোনো সমস্যায় আমিও গিয়েছি। তো দুইজনেই দুইজনের পরিপূরক, যে কথাটা আগে বললাম। জি কিন্তু এমন অনেক শুনেছি গত 15-16 বছর, 17 বছর, যে এই 5টা নাম ছাড়া, অ্যাঙ্কারও তো সাংবাদিক, হুম তো এই 5টা নাম ছাড়া, এই 3টা নাম ছাড়া আপা সব বলতে পারবেন। আপা প্লিজ সরকারি দলকে ঘায়েল করে কোনো কথা বলবেন না। আপা প্লিজ এই সাবজেক্টটা বাদ থাক আজকে। এরকম অনেককে বলতে শুনেছি, অনেক সময় প্রতিবাদ করেছি, অনেক সময় জেদ করে কথা বলেছি যেটা বলতে নিষেধ করতো, অনেক সময় তাদেরকে বুঝিয়েছি ভাই এটা ঠিক না। কিন্তু এই যে কথাটা আসলো যে বেতন পায় না, বেতনের সমস্যা, এটা একটা দিক, ঠিক আছে। কিন্তু অনেক সাংবাদিককে আমি দেখেছি তারা অনেক টাকা বেতন পায়, গর্ব ভরে বলে আমার তো স্যালারি এত 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 লক্ষ টাকা। হুম তাদেরও কিন্তু আমি চরম অন্যায় করতে দেখেছি, এবং এই অন্যায় করেই কিন্তু তারা লাইমলাইটে উঠেছে। তো সাংবাদিকরা হলুদ হয় বিপদে পড়ে হলুদ হওয়ার কথা না হয় মেনে নিলাম, কিন্তু বিপদকে আমন্ত্রণ জানিয়ে যারা হলুদ হয়ে বিপদকে আমন্ত্রণ জানায়, না না যারা দেখুন লোভে পড়ে হলুদ হওয়ার গল্প কিন্তু প্রচুর আছে, এটা আমি অস্বীকার করব না। কিন্তু আপনি যে সময়টার কথা বলছেন ওই সময়টা থেকে আপনি একটা গণমাধ্যম দেখাতে পারবেন যারা আসলে সরকারের বিপরীতে দাঁড়িয়ে বুক চিতিয়ে লড়াই করতে পেরেছিল? এমন কোন গণমাধ্যম কর্মী, সাহসী গণমাধ্যম কর্মী দেখাতে পেরেছেন? আমরা তো মানে রেফারেন্স হিসেবে অনেকেই ছিল না, ঠিক না, তারা গুম হয়েছে, তারা খুনও হয়েছে, সাংবাদিক অনেক খুন হয়েছে, এবং তারা অনেকের চাকরি চলে গেছে, তারা অনেকেই দেশ ছেড়েছে, আমি অস্বীকার করছি না আপনার কথা। কিন্তু নৈতিকতার জায়গাটা যদি ক্ষুরোধার থাকতো, জি যদি 10-এর লাঠি 1-এর তাহলে বোঝা হয়ে যেত, সেটা কিন্তু হয় নাই। কারণে অকারণে সাংবাদিকের একটা শ্রেণী, ম্যাক্সিমাম যাদেরকে বলা হয়, ম্যাক্সিমাম দিয়ে কিন্তু উদাহরণ হয়, মিনিমাম দিয়ে হয় না। ম্যাক্সিমাম কিন্তু হলুদে রূপান্তরিত হয়েছে। আপনার মনে পড়ে এককালে ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী যখন বিদেশ যেতেন বা যে কোনো কারণে সাংবাদিক সম্মেলন করতেন, তখন যে সাংবাদিকগুলো যে ধরনের প্রশ্ন করতেন, এটা ফানি বলবো না এটাকে আমি কি বলবো, আমার ঠিক মনে পড়ে না, যে একটা সাংবাদিক যে কিনা তার বিবেককে পুরোধার করার কথা, ঠিক আছে, যে কিনা একটা সেটা আমরা দেশকে জানি, সামনে সেটা রেখে কথা বলার হ্যাঁ। কথা, সে কিভাবে তৈল মর্দন করছে, এবং সেই তৈলটা সাধারণ কোনো তেল না, এটা অসাধারণ তেল, যে কিভাবে তারা বলতে পারে। এই যে আপনি দেখেন যে ঘটনাকে কেন্দ্র করে ফ্যাসিস্টের পতন হলো, জি সেটাও কিন্তু সাংবাদিকদের ফলাফল। সেই সাংবাদিক যখন জিজ্ঞেস করলো যে এইটা আপনি কিভাবে দেখেন, তখন কিন্তু তৎকালীন ফ্যাসিস্ট সরকার প্রধান বলেছিল, আমি কি তাহলে রাজাকারের বাচ্চাদের দিব, আমি মুক্তিযোদ্ধাদের না দিয়ে রাজাকারের নাতিদের দিব? এই যে প্রশ্নটা, এই যে উত্তরটা, এটা কিন্তু অবান্তর ছিল, এই প্রশ্নটা কিন্তু করার কথা ছিল না। আর ওই দিনের তৎকালীন ওই প্রধানমন্ত্রীকে আমি আপনি সে সবাই চিনি, এখানে যারা আজকে আছি, জি সেই সবাই চিনি বলে উনাকে একটা কথা বললে উনি কয়টা উত্তর শোনায় দেয়, এটা উনি জানে এবং বাংলাদেশের সচেতন মহল জানে। সেই জায়গায় যদি এই কথাটা না তুলতো, তাহলে কিন্তু আমাদের অনেকগুলো, হ্যাঁ এটা ভালো হয়েছে আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু অনেকগুলো প্রাণের বিনিময়ে যে প্রাণগুলো চলে যাওয়ার কথা ছিল না। একটু রাশেদুর রহমান রাশেদ, আপনি রাশেদুর রহমান রাশেদের কাছে জানতে আমার পারেন। মতামত শুনে নিই, তারপরে হ্যাঁ এই ব্যাপারে অ্যাকচুয়ালি এমপিরা কি ভাবছেন। একদমই রাশেদুল প্রসাদ, আপনি বুঝতে পারছিলেন আমরা ছোট করে, একেবারে ছোট করে একটু গণমাধ্যম সংক্রান্ত বিষয়গুলো নিয়ে একটু আলাপ করতে চাই, তারপর আমরা সংবিধানের ইস্যুতে আসব। যে ব্যাপারটা নিয়ে কথা হচ্ছিল সেটা হচ্ছে আমরা একটা দায়িত্বশীল সাংবাদিকতার কথা বলছি, অর্থাৎ এমন সাংবাদিকতা যেখানে আসলে দায়িত্ববোধ থাকবে, সঠিক তথ্য তুলে ধরার ক্ষেত্রে কোনো ভয় থাকবে না, এবং সর্বোপরি গণমাধ্যম স্বাধীন থাকবে। কিন্তু মুশকিল হচ্ছে এই 3টা ক্ষেত্রেই আমরা বাধা পেয়ে এসেছি, এবং দায়টা আসলে সাংবাদিকদেরকেই নিতে হয়েছে। অর্থাৎ যে ইকোসিস্টেম তৈরি করা হয়েছিল সেই ইকোসিস্টেমে যে কোনো সাংবাদিকই হয়তো কম বেশি হলুদ হয়ে যেতে পারতেন কিংবা থেমে যেতে পারতেন। দায়টা কি শুধুই সাংবাদিকদের কি না? এবং এখন এই মুহূর্তে আপনি অন্তত সাংবাদিকতা নিয়ে কতটা আশাবাদী? জি ধন্যবাদ আপনাকে। আসলে একেবারে একাধারে টোটাল সাংবাদিকদের উপর টোটাল দায় দিয়ে দেওয়া, এটা আমি মনে করি না যে যৌক্তিক হবে। কারণ সাংবাদিকরা না থাকলে গণতন্ত্রের বিকাশ হওয়া বা মানুষ বিষয়গুলোর সাথে রিলেট করতে পারবা তাকে অবশ্যই রাখতে হবে। কিন্তু এখানে খেয়াল করতে হবে যে আমাদের মধ্যে যে নৈতিকতার বিসর্জন আসে,
আবার একই সাথে হচ্ছে যে যদি আমরা চাপ সামলাতে না পারি, লোভ সামলাতে না পারি, এই তিনটির সমন্বয় যদি একসাথে থাকে তাহলে সেখানে আসলে বেটার সাংবাদিকতা আশা করা কঠিন। এবং এটি ঘটেছে বিগত 17 বছর ধরে। এইটি বেশি করে ঘটেছে যে এক পেশে সিদ্ধান্ত নিয়ে বিএনপি এবং জামাত ইসলামের সকল রাজপথের কর্মসূচিকে সংবাদপত্রে, গণমাধ্যমে মানে আলোচনার বাইরে রেখে অমিট করে দেওয়া হয়েছে। এইটি আমরা দীর্ঘ সময় ধরে দেখেছি এবং তারা যেটুকু সেন্সর করেছে সেটুকু কেবলমাত্র জাতি জানতে পেরেছে। এটি সরাসরি রাষ্ট্রের নির্দেশনায় হয়েছে এবং মন্ত্রণালয় থেকে নিয়ন্ত্রণ করা হয়েছে বা সরকারের একবারে প্রধানমন্ত্রীর খুব কাছের কেউ নিয়ন্ত্রণ করেছে, এরকম ঘটনা ঘটেছে। তো এই জায়গাগুলো আমি আবারও বলবো যে এখন দেশে 5 আগস্টের পর একটা বিরাট বড় ধরনের রেজিমের পতন হয়েছে এবং নতুন করে আমরা একটি গণতান্ত্রিক সরকারের দিকে আছি। এখন বাংলাদেশ গণতান্ত্রিক জায়গায় যাচ্ছে। এক্ষেত্রেও কিন্তু আমাকে খেয়াল করতে হবে যে বর্তমানে দেশে সংবাদ মাধ্যমের যে স্বাধীনতার অবস্থা বিরাজ করছে, এটিও আমরা মনে করছি যে কিছু কিছু ক্ষেত্রে দিনকে দিন বাধাগ্রস্ত হচ্ছে বা একটু সংকুচিত হচ্ছে কিনা এটি ভেবে দেখতে হবে। কারণ দেখবেন যে এখনো আমাকে আজকে একজন প্রশ্ন করছিলেন কি যে আপনার এলাকার কোনো খবরাখবর পাই না কেন। তো আমি বললাম যে আসলে আমার এলাকার খবরাখবর সংবাদপত্রের পক্ষ থেকে কিছুটা সেন্সর করা হয় বিধায় আপনারা পান না। আমি একটা কর্মসূচি করলে সরকারেরই কোনো দান অনুদান সহ কি বলে জিসি বা ইউনো ইনাদেরকে সাথে নিয়ে আমরা কর্মসূচি করছি, সেটা কিন্তু প্রচার করা হচ্ছে না সকল গণমাধ্যমে। আমরা কিন্তু খবরাখবর পাঠাচ্ছি, তাদেরকে মেসেজ করছি, তাদেরকে ডাকছি। আমরা দেখা যাচ্ছে যে একটা সভা সমিতি করছি, সেগুলো প্রচার করা হচ্ছে না। তো এই জায়গাগুলো যে এইভাবে বৈষম্য করা হচ্ছে, এগুলো আপনি কি বলবেন? এগুলো তো দেখাই যাচ্ছে যে এটা সরাসরি হয়তো সরকারের কোনো এজেন্ডা নাই, কিন্তু কোনো না কোনো ভাবে সাইড এজেন্ডা হলেও একটা সিস্টেম করা হচ্ছে। অথবা এখানে দেখবেন যে সংবাদ মাধ্যম কর্মী যারা, তারা হয়তো যে কোনো ক্ষেত্রে আনুকূল্য নেওয়ার জন্য এরকম করে থাকতে পারে। আমি এক বাক্যে এটুকু বলতে পারি যে এখনো যদি বিগত রেজিমের ধারাবাহিক ধরন আমরা সংবাদ মাধ্যমে দেখি, আর যদি রাষ্ট্রের পক্ষ থেকে এরকম মূল জায়গাগুলো, সংবাদ মাধ্যম বলেন বা বিচার বিভাগ বলেন, প্রশাসন বলেন, এরকম জায়গাগুলোকে যদি স্পেসিফিক ফ্রি মুভ করার মতো জায়গায় না রাখা হয়, তাহলে এই দেশের গণতন্ত্রের বিকাশও হবে না, আলটিমেটলি আমরা সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েই থাকবো। প্রধানমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে যে বসেছেন, কিছুটা হলেও কি আশাবাদ পাচ্ছেন সেক্ষেত্রে যে পরিস্থিতি? এক্ষেত্রে আমি বারবার বলেছি, আপনাকে আরো একাধিকবার বলেছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি যেরকম চমৎকার বক্তব্য দেন, আজকের ওনার যে এই সাংবাদিকদের সাথে মিট আপের পরের শিরোনামগুলো আপনি অবাক হয়ে যাবেন। প্রতিশোধ বর্জনের কথা বলেছেন, অশ্লীলতা মুক্ত সমাজের কথা বলেছেন, ব্যক্তিগত ক্ষতি অন্যায় মানসিকতা থেকে বেরিয়ে আসতে বলেছেন, সমাজ দেশের কল্যাণে কাজ করার কথা বলেছেন। ওনার কথাগুলো কিন্তু চমৎকার, কিন্তু আমি মনে করছি যে সরকারের যে মন্ত্রীগণ আছেন, মাননীয় মন্ত্রীগণ, তারা সবাই সরকারকে ওন করছেন এরকম বলা যাচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে সরকার মাননীয় মন্ত্রীগণ প্রধানমন্ত্রীর নির্দেশ দৃষ্টিভঙ্গির বাইরে গিয়ে অযাচিত কিছু সিদ্ধান্ত নিচ্ছেন, কিছু ভূমিকা রাখছেন, যার ফলশ্রুতিতে আমরা এই সংকটগুলো দেখতে পাচ্ছি। বরাবরই বক্তব্য রাশেদ ইসলাম রাশেদের স্পষ্ট, যেটা সংকট সেটা সংকট হিসেবেই তুলে ধরেন। যদি আপনি জনাব লিটন কিছু বলতে চান, কারণ আপনার একটা প্রশ্ন ছিল নীলুফা চৌধুরী মনির কাছে। আমি দুজন সংসদ সদস্যের কাছে, বিশেষ করে মনিয়াপাকেই প্রথমে বলবো যে আসলে, এবং পরে রাশেদ সাহেবকে একই প্রশ্ন, যে আসলে পার্লামেন্টের যে সভরেন্টির কথা আমরা জানি, সেখানে কিন্তু রাষ্ট্রের অন্যান্য অংশের জবাবদিহিতা কিন্তু পার্লামেন্টের কাছে থাকতে হবে। সাংবাদিকতা একটা পেশা, সাংবাদিকতা কিন্তু মহান, পবিত্র, এই সব কথা কেন বলা হয় আমি ঠিক জানি না। এটা কোনো ধর্ম না, এবং এখানে কোনো বাইবেল নাই, চ্যারিটি কাজও না, না এটা কোনো, এটা দায়িত্বশীলতা, মানে এটা গঠনমূলক ভূমিকা ইত্যাদি ইত্যাদি, এগুলো এটা একটা পেশা, অন্য সকল পেশা না। এবং নৈতিকতা সব পেশাই আছে। যিনি রাস্তায় ঝাড়ু দেন, তার পেশার প্রতি তিনি এথিক্স মেনটেন করে তাকে সেটা করতে হয়, তাকে তার দায়িত্ব অনুসারে কাজ, যেটা নির্ধারিত জব ডেসক্রিপশন অনুসারে। আমরা আমাদের জব ডেসক্রিপশন অনুসারে কাজ করি, এবং আমাদের জব ডেসক্রিপশনের মধ্যে কোথাও কোনো বাইবেল অথবা কোরআন অথবা কোনো কিছুর কিন্তু কোনো রেফারেন্স নাই, বিকজ এটা কোনো ধর্মীয় পেশা না। তো এটা খুবই, আমি একটা উদাহরণ দেই, পার্লামেন্টের কত পাওয়ার। যেমন আমরা প্রায় মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু কংগ্রেসে একটা জিনিস দেখি, জুকারবার্গের 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত 2021 এবং 22-এ দুবার তাকে পার্লামেন্টে ডাকা হলো, কারণ ফেসবুক সারা পৃথিবীতে ছড়িয়েছে। শুধু মার্কিন সমাজে তার যে নেগেটিভ রিফ্লেকশনগুলো তৈরি হয়েছিল, পাবলিকের প্রাইভেসি বিভিন্নভাবে খর্ব হচ্ছিল, এবং অনেক ব্যাড স্টোরি
গভর্নমেন্ট কন্ট্রোল করার আগে অনেক ড্যামেজ হয়ে যেত। তো এগুলো একটা মিডিয়া আউটলেট হিসাবে, সোশ্যাল মিডিয়া আউটলেট হিসাবে তাদের নিজস্ব যে গেট কিপিং, তারা কেন সেটা করবে না এবং কত দ্রুত করবে এবং কেন তারা করছে না? দে আর মেকিং মানি উইদাউট টেকিং এনাফ সিকিউরিটি। রেফারেন্সগুলো আমাদের জন্য অনেক সুদূর প্রসারী। না, এখন এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট যে আমাদের সংসদের কাজটা কি। আমাদের সংসদের কাজ হচ্ছে এই দেশের সীমানার মধ্যে মানুষের নিরাপত্তা, মিডিয়া যে মানুষের যে ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এবং আনএডিটেড যে সিচুয়েশনগুলো তৈরি করে, এবং পার্টিগুলোর নিজস্ব সিস্টেম আছে, তাদের ক্ষতিগ্রস্ত হয়, তো সেখানে তাহলে সেটা জবাবদিহিতা করতে হবে। তো এখন আমি তো বলবো না যে আমাদের পার্লামেন্ট জোগাড়বাগকে আনতে হবে, কিন্তু আমাদের পার্লামেন্ট আমাদের মিডিয়াকে কেন ডাকবে না? মিডিয়াকে আমি তো আজ পর্যন্ত আমাদের গত 5 দশকে কখনো তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটিকে মিডিয়া ওনার অথবা মিডিয়া এডিটর সাহেবদেরকে ডেকে তারা যে সোসাইটিতে কোনো ব্যাড নিউজ, তারা কি ব্যাড নিউজ দেননি? তারা কি আনঅথেন্টিক নিউজ দেননি? তারা কি এথিক্স পলিসি সব মেইনটেইন করেছেন? ব্যাড নিউজ মানে কি বোঝাতে যাচ্ছে? ব্যাড নিউজ বলে আনএডিটেড অথবা আনঅথেন্টিকেটেড অথবা গেট কিপিং, দায়িত্বজ্ঞানহীন সাংবাদিকতা। দায়িত্বজ্ঞানহীন মানে যেটা তাদের এথিক্স কভার করে না, যেটা তাদের জব ডেসক্রিপশন কভার করে না। যেমন যেমন একটা উদাহরণ দেই, অনেকগুলো বিষয় আছে, আপনি যদি স্পেসিফিকলি পার্লামেন্ট কেন মিডিয়াকে, আমি নিয়ন্ত্রণের কথা বলবো না, নিয়ন্ত্রণ জিনিসটা কি করবে, তারা যে হিয়ারিং করবে সেই হিয়ারিং কিন্তু লাইভ হতে হবে। তারা জানতে হবে যে পার্লামেন্ট যে জনগণের প্রতি দায়বদ্ধতা, যেটা সোসাইটিকে নিরাপদ করার জন্য, এবং ইভেন এখন তো মিডিয়াগুলো কোনো কর্পোরেট হাউস অনির্ধারিত সংখ্যক মিডিয়া পাচ্ছে। এই যে পলিটিক্সের উপরে যে তারা এই যে কর্পোরেশনগুলোর কন্ট্রোল আসছে, সেখানে পার্লামেন্ট কেন এটা চিন্তা করবে না যে এটা ডেমোক্রেসির জন্য অনেক ক্ষতিকর? নীলুফা চৌধুরী মনি, জি। কারণ বাজার থেকে সমস্ত চাল আমি যেমন কিনতে পারি না, তেমনি কোনো একটা কর্পোরেট অসংখ্য মিডিয়া করতে পারে না। জি জি, আপনার প্রশ্নটা যদি করতেন। প্রশ্নটা হচ্ছে যে একজন এমপি হিসাবে মিডিয়ার দায়িত্বশীলতার চেয়ে মিডিয়াকে প্রতিষ্ঠান হিসাবে, আমি সোশ্যাল মিডিয়ার কথা বলছি না, সোশ্যাল মিডিয়া কিন্তু অন্য জিনিস, এটা কিন্তু জার্নালিজম না। সোশ্যাল মিডিয়া মিন্স সোশ্যাল মিডিয়া, এটা কিন্তু জার্নালিজমের যে অবকাঠামো কিংবা যে নিয়ম শৃঙ্খলার মধ্যে পড়বে না। আমি মনিয়াপার কাছে একজন এমপি হিসেবে প্রশ্ন করতে চাই, মিডিয়ার যে অ্যাকাউন্টেবিলিটি, এমপি হিসেবে আপনারা এটা চিন্তা করছেন কিনা এবং ভবিষ্যতে করবেন কিনা, যেটা বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোতে এটা করা হয়। একটু ছোট করে নীলুফা যদি বলি, তারপরে অন্য বিষয়ে কথা বলবো। জি, আমরা কিন্তু মিডিয়ার অ্যাকাউন্টেবিলিটির কথাই এখন বললাম। মিডিয়া তার জায়গা থেকে অনেকটা নিচে নেমে গেছে। আমি বলছি না মহান, আমি বলছি না যে তাদেরকে একদম পবিত্র এরকম কিছু হতে হবে। আমি প্রত্যেকটা কর্মের বিবেককে প্রাধান্য দিয়ে কাজ করে মানুষ, এবং এই বিবেককে প্রাধান্য দেওয়ার জন্য কিন্তু একটা মানুষ তার নিজের কাছে এবং জাতির কাছে ওয়াদাবদ্ধ হয়। একজন নর্মাল মানুষ নষ্ট হয়ে গেলে যত না কথা হয়, একজন রাজনীতিবিদ নষ্ট হয়ে গেলে তার চেয়ে অনেক বেশি কথা হয়। ঠিক তেমনি একটা সাংবাদিক যখন নষ্ট হয়ে যায়, কারণ নষ্টকে যারা তুলে ধরবে জাতির সামনে, তারা নিজেরাই যখন ওই যে অনেকটা কুইনাইনে জ্বর হলে কি দিয়ে ছাড়াবে, তারাই যখন নষ্ট হয়ে যায় তখন বলার কিছু থাকে না। আপনার যদি লিটন ভাই, যদি আপনার মুফাসসলে সাংবাদিকদের দিকে তাকান, আপনি দেখতে পারবেন সাংবাদিকতা কাকে বলে, কত প্রকার, কি আপনাকে বুঝিয়ে দিবে তারা। আপনাদের এই কেন্দ্রীয় সাংবাদিক যারা ঢাকায় জাতীয় পত্রিকাগুলো সাংবাদিকতা করে, তাদের কি অবস্থা আমি জানি না। মুফাসসলের নাম না জানা পত্রিকার সাংবাদিকও কিন্তু অনেক সলভেন্ট। তারা প্রত্যেকেই 5-7 লাখ টাকার হুন্ডা ছাড়া চলে না। তো আমি এরপরে আর আমি যেতে চাই না। আমি তাদেরই একজন, আমি তাদের বোন, আমি তাদের সন্তান, আমি তাদের কাজিন, বা আমি তাদের খালা মামা যেটা বলেন, ফুপু বলেন। আমি তারপরেও বলছি, যখন আমি পেশা আসে, এই সাংবাদিকরা আমাদেরকে তাদের পেশা থেকে যত নিচে নামাতে পারে, তখন কিন্তু চিন্তা করে না আচ্ছা নিচে নামাবে, তাদের বিবেক শানিত হবে, এটা আমরা চাই। বাট তারা যখন শানিতের জায়গা থেকে সরে যায়, তখন তারা যখন অন্যায় কথা লিখবে, 5টা অন্যায়কে ন্যায় বলে তারা যখন চালিয়ে দেয়, তখন 6টা 7টা 8টা অন্যায়কে অন্যায় বললেও কিন্তু জনগণ আর ওইটা কানে তুলতে চায় না। আমি এই জন্যই বলছি, কিছু কিছু পেশা আছে
তারা নষ্ট হয়ে গেলে বুঝতে জাতি পারছি, মুক্ত হ্যাঁ, হয়ে পড়ে। ইম্প্যাক্ট আরো বেশি পড়ে এবং পড়লে আসলে কি হয়, পরবর্তীতে ফলাফল কি হয় সেটা বোধহয় 2024-এ আমরা জেনে গেছি। এখন আমরা আরেকটা বিষয়টি একটু নজর দিতে চাই, এবং রাশেদুল ইসলাম রাশেদ, এই আলাপ আপনার সঙ্গে বহুবার হয়েছে, আজকে অন্তত করতে চাইনি, কিন্তু যেহেতু ঘটনাটা আজকেরই, মানে যে দিনটা আমরা পার করে এলাম সেই দিনেরই, এবং খোদ হ্যাঁ, আমিরে জামাত, একটু বলতে চাচ্ছিলাম এই টপিকে একটু 1 মিনিট। আপনি তাহলে 1 মিনিটের মধ্যে একটু শেষ করবেন প্লিজ, কারণ এই টপিকটা এখানে ইম্পর্টেন্ট। এখানে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ অথবা যেটি বলছিলাম আর কি, যে আমি প্রায় 50,000 ভোটের ব্যবধানে জয়ী হয়েছি শেরপুর 1 আসন থেকে। রাত যখন 11টা বাজে তখন আমার ভোটের ব্যবধান 30,000। তখনও আমাকে এনটিভির কি বলে লাইভে দেখাচ্ছে যে আমি পরাজিত, আমি ফেল করেছি, ধানের শেষের প্রার্থী বিজয়ী হয়েছে। আমি জানি না, জিজ্ঞেস করলাম এখানে, তো ওনারা বলছেন যে এটা সেন্ট্রাল জানে। এখানে নীলুফার আপা মনি যেটা বলছে, মানে মনি আপা যেটা বলছিলেন আর কি, যে সেন্ট্রালে অনেক সময় ভালো থাকে, মফস্বলে খারাপ থাকে। আমি এখন দেখছি কিন্তু কিছুটা উল্টা, দুইটাই আছে আপা, যে কিছু ক্ষেত্রে সেন্ট্রালের ডিসিশন থাকে যে এটা দেখানো হবে না, এটা দেখানো হবে, আবার কিছু ক্ষেত্রে মফস্বলের সাংবাদিকরা জোর জুলুম এবং বলা যায় যে জিম্মি করে অনেক সময়, এরকম ঘটনা কিন্তু ঘটেছে। আমি এক্ষেত্রে যে বিষয়টি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে এর পাশাপাশি যে বাংলাদেশে একটি অপরাজনীতি আছে, যেমন ব্যবসায়ীরা রাজনীতি নিয়ন্ত্রণ করতে চায়, এই জন্য ব্যবসায়ীদের আবার চ্যানেল লাগবে। আমাদের কি বলে এটাকে, শামসুল আলম ভাই বলছিলেন আর কি, যে চ্যানেল ব্যবসায়ীদের শুধু একটা না, একটা ব্যবসায়ী কোম্পানি কর্পোরেট হাউসের দেখা যাচ্ছে যে অন্তত পক্ষে 2-5টা 10টা চ্যানেল থাকছে বা মিডিয়া থাকছে আর কি। এই যে একটি বিষয় আর কি, যে আমাদের টোটাল দেশের পলিসি মেকিং এর জায়গায় না, এখানে একটা বড় বিতর্ক আছে যে গণমাধ্যম টিকিয়ে রাখতে যদি কেউ গণমাধ্যম তৈরি করে, সেখানে বড় বাধাটা আসলে কোথায়? বড় বাধাটা হচ্ছে দায়িত্বশীলতা থাকবে কিনা। এখন সরকারের যদি গণমাধ্যম কমিশন সেটা যদি তৈরি করা হয়, তারা যদি ঠিকঠাক মতো দায়িত্ব পালন করে, তাহলে হোক না, মানে একজন 10টা গণমাধ্যম তৈরি করুক, কিন্তু সেটা দায়িত্ববোধটা থাকে কিনা, সেটা অ্যাকাউন্টেবিলিটি থাকে কিনা। এখানে শামসুল আলম ভাই যেটা বলছিলেন আর কি, যে এথিক্যাল সাইডটা আর কি, সেই এথিক্যাল সাইডটা ভাই বলছিলেন যে সংশ্লিষ্ট মিডিয়া হাউস দেখবে, কিন্তু এখানে কোনো কাউন্সিল বা কোনো এলআই এটা নিয়ে একটা বড় আলাপের নিয়ন্ত্রণ করা হবে। হ্যাঁ, বড় আলাপের চেষ্টা করব রাশেদুল ইসলাম রাশেদ। এখন আমি সংবিধান ইস্যুতে আসতে চাই। আজকে জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন যে জুলাই সনদ বাস্তবায়ন করা না হলে রাজপথে আন্দোলনের মাধ্যমে সেটা আদায় করা হবে। আমরা নরম বিরোধী দলও না, আমরা গরম বিরোধী দলও না। এবং তিনি বলেছেন সামগ্রিক সংস্কারের লক্ষ্যে সংসদীয় বিশেষ কমিটি আমরা চাই, এখানে কোনো সংবিধানের আংশিক সংশোধন হবে না, এরকম কোনো কমিটিতে আমরা থাকবো না। এখানে অনেকগুলো বিষয় তো রয়েছে, মানে সরকার তাদের জায়গা থেকে নানাভাবে আসলে বিরোধী দলকে বোঝানোর চেষ্টা করছে। যেই ঘটনাগুলো এখন সাম্প্রতিক সময় ঘটছে, সেই জায়গায় আসলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো নিয়ে আলোচনা করার প্রয়োজন। পুশিন ইস্যু রয়েছে, আমাদের অন্যান্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয় রয়েছে, যুদ্ধের কারণে নানা সংকটও রয়েছে। সেই জায়গাটিতে গিয়ে আমরা এখনো সংশোধন আর সংস্কারে আটকে আছি। আমরা এগোচ্ছি না পেছোচ্ছি? আসলে পেছাচ্ছেন, আমরা পেছাচ্ছি, কারণ আমরা কি বলে এটাকে, দেশটাকে যেভাবে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল, সরকার সেই জায়গায় এগিয়ে নেওয়ার পথে বড় একটা অন্তরায় সৃষ্টি করে রেখেছে। সেটি হলো যে সরকারের বক্তব্য অনুযায়ী বা সরকারের মন্ত্রীবর্গের বক্তব্য অনুযায়ী ইভেন সংসদ সদস্যরাও যারাই কথা বলার সুযোগ পান, যদিও এই বাজেট অধিবেশন এটা কমেছে কথা, জুলাই সনদ অক্ষরে অক্ষরে শব্দে শব্দে বাস্তবায়ন করা হবে, এই আলোচনা কিন্তু বিগত 100 দিনের বেশি ধরে চলছে আর কি। এটা আপনি যদি দেখেন যে এখন একটি 2026-27 বাজেট তৈরি হলো, সেই বাজেটে আমি বাজেট বক্তব্যেও আমার কথা, সম্পর্ক বাজেটের বক্তব্যে আমি বলেছি এটা, যে 2026-27 বাজেট প্রস্তাবিত যেটি আছে সেটিতে জুলাই সনদ সংশ্লিষ্ট শুধুমাত্র শহীদ আহত বঙ্গুত্ব বরণকারীদের ভাতা ছাড়া আর কি কি রয়েছে সেই বিষয়গুলো কি সরকারের পক্ষ থেকে স্পষ্ট করা দরকার ছিল না? তাহলে যে কথাগুলো বলা হচ্ছে যে স্পষ্ট করে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে পালন করা হবে, জুলাই সনদ বাস্তবায়ন করা হবে, সেগুলো তো আমি বলবো যে এটি সরকারের এক ধরনের ডিলেমা, বা বলবো যে এটা একটি ভান দেখানোর জন্য, কথা শোনানোর জন্য, মানুষকে কনভিন্স করার জন্য তারা এটি করেছে। তো সেই জায়গা থেকে আপনি জনগণের যদি পালস বুঝে থাকেন, তাহলে অবশ্যই জুলাই সনদের পক্ষে থাকতে হবে এবং সরকারের বিরোধিতা করতে হবে। আরেকটি কথা বলি এখানে, যে জামাত ইসলামী বা বিরোধী দলে যারা আছে 11 দল, তারা শক্ত বিরোধী দল নয়, তারা শক্তভাবে কথা বলতে পারছে না, দিস ইজ নট রাইট টক। আমি বলবো যে এখানে বিরোধী দল তার সঠিক জায়গায় রয়েছে। বিরোধী দলের শক্ত অবস্থান হচ্ছে যে এখানে জনগণ যে ম্যান্ডেট দিয়েছে সেই ম্যান্ডেট বাস্তবায়ন না করলে জনগণই আবার তার দায় দায়িত্ব ফিরিয়ে নেবে। যেমনি ভাবে তারা সরকারকে ক্ষমতায় এনেছে, ঠিক
তেমনি ভাবে কিন্তু গণভোটের রায় দিয়েছে মানুষ প্রায় 70%। সেই 70% মানুষের রায়কে আপনি শুধুমাত্র একটি সিদ্ধান্ত কি বলেছেনই, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে ভাষায় বলেছেন যে তিনি এটি মেনেই নিয়েছেন হলো যে ম্যানেজ করার জন্য, নির্বাচনটাকে ত্বরান্বিত করার জন্য। এটা তো আমাদের জাতি সত্তার সাথে একটি বড় ধরনের প্রতারণা। আমরা সেই প্রতারণার এগেইনস্টে বলেছি যে এখনো সুযোগ আছে সরকারের পক্ষে সংস্কার পরিষদের শপথ নেওয়া। ইভেন সংস্কার পরিষদের শপথ না নিয়েও সরকার যেভাবে বলছে যে তারা সংশোধন করবে, কি সংশোধন করেছে এ পর্যন্ত 2-5টা দেখলে না হয় বিরোধী দলকে বিরোধিতা করে জাতি বা বুদ্ধা মহল যারা আছেন, সাংবাদিক সহ বুদ্ধিজীবী যারা আছেন, তারা হয়তো সরকারের পক্ষে কিছুটা কথা বলতে পারতেন। কিন্তু এখন কি সেই ধরনের কোন স্পেস দেশ এবং প্রবাসে যারা যেখানে জাতীয় আন্তর্জাতিক পরিমণ্ডলে যারা মানবাধিকার কর্মী থেকে শুরু করে বিশ্লেষক যারা আছেন, তারা কি মনে করছেন যে এই সরকার জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে কোন পদক্ষেপ নিয়েছে? সেই পদক্ষেপগুলো এখন পর্যন্ত রাইট ট্র্যাকে আছে? অনেকগুলো পয়েন্ট বলেছেন। আমি সবকিছু নিয়ে নীলুফা চৌধুরী মনে আপনার কাছে আসতে চাই। আমি মনে করতে পারি আপনার সঙ্গে অন্তত 5 থেকে 7টা শো আমি করেছি শুধুমাত্র এই সংস্কার সংশোধন ইস্যুতে। আজকেও কথা বলতে হচ্ছে কারণ খোদ জামাত আমির আজকে বিষয়টা আবারও সামনে এনেছেন এবং তিনি এখন আমরা যতটুকু শুনলাম রাশেদ ইসলাম রাশেদের কাছ থেকে যে সংশোধন আর সংস্কার, এই আলাপের মধ্যে দিয়ে আমরা কেবল পিছিয়ে যাচ্ছি এবং 70% জনগণের যে রায়, সেই রায়টাকে উপেক্ষা করা হচ্ছে এবং দিন শেষে জাতির সঙ্গে প্রতারণাও করা হচ্ছে। একটু কি বলবেন আসলে তেমনটা কি ঘটছে? আসলে প্রতিদিন না একটা কথা বলতে বলতে এখন আর ভালো লাগে না। এটা তাদের কাছে ভালো লাগে। দেখেন জিনিসটা তো একই। গ্রামে একটা কথা বলে যে রাশেদের বাড়িও আমার ওইখানেই, ওর বাড়ি যেখানে আমার বাড়ি ওইখানেই। তো সে বুঝবে, বলে যে সুতিলে ঠ্যাং পৈতিনে যায়, আপনি যেইখানেই ঘুমান আপনার পা আপনার উল্টা পাশে যাবে। তো এই যে এটা নিয়ে এতবার বলা জিনিস কিন্তু ঘুরিয়ে ঘাড়িয়ে একই হয়। যেমন ধরেন আপনার 133টা আপনার অধ্যাদেশ আছে, 133টা অধ্যাদেশের ম্যাক্সিমাম গুলো কিন্তু পাশ হয়ে গেছে, আর যেগুলো পাশ হয় নাই সেগুলো বলা আছে যে আবারও চুলচেরা হিসাব করে বাকিগুলো পাশ করা হবে, আবার তোলা হবে সংসদে। এবং যেগুলোতে আপনার নোট অফ ডিসেন্ট ছিল সেগুলো আবার এগেইন আলোচনা করা হবে। যদি সেটা 2/3 মেজরিটির ভোট পায় তাহলে পাস হবে, নইলে হবে না। এটা কিন্তু সংস্কারের আলোচনা যখন আলী রিয়াজ সাহেব সব দল নিয়ে করছিলেন তখনই কিন্তু এই ধরনের বলা আছে। কিন্তু আলী রিয়াজ সাহেবরা চিটিং করেছে জাতির সাথে, সেটার জন্য তো বিএনপি দায়ী না। তারা যে নোট অফ ডিসেন্টের উপর সিগনেচার গুলো নিয়েছিলেন দেখানোর সময় কিন্তু তারা সেটা দেখান নাই, গেল এটা। আর যেটার কথা বলছে গণরায়ের কথা, যে সেটা তারা আমরা চিটিং করেছি কিনা, আমরা এখানে চিটিং করার কেউ না। গণরায়কে যদি আপনি ধরেন 3 কোটি লোক ভোট দেয় নাই, গণরায়ের এগেনস্টে ভোট দিয়েছে, না ভোট দিয়েছে। 6 কোটি লোক ভোট দিতেই যায় নাই, তার মানে কি 9 কোটি লোক আপনার এটার বাইরে। এখন আপনি আসেন ওইখানে, তাহলে সংখ্যাগরিষ্ঠ কে হলো? এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপনার সংবিধানে এটা নাই। এই সরকার চলছে সংবিধানে, এর আগের সরকারও 106 ধারার মধ্য দিয়ে চলেছে। সো সংবিধানে যদি এটা একদমই না থাকে তাহলে এটা সংবিধানের সরকার কিভাবে সংবিধান বহির্ভূত জিনিসকে জোড়া দিতে পারে? বিএনপির তো এটা বাপের সম্পত্তি না সংবিধান, যে বিএনপি চাইলেই এটাকে এদিক ওদিক করতে পারবে। বিএনপি এটা ইচ্ছা করলেই পারে না। 3 নাম্বার, এখন হয়তো রাশেদ বলবেন যে আপা তাহলে তো সালাউদ্দিন সাহেব নিজেই স্বীকার করেছে। হ্যাঁ, আমি অস্বীকার করব না। সালাউদ্দিন সাহেব বললেই যে সংবিধান উল্টো হয়ে যাবে তা কিন্তু না। সালাউদ্দিন সাহেব বলেছে আমরা ওই মুহূর্তে কিছু বলিনি, হ্যাঁ আমরা এটা বলেছি ওই মুহূর্তে, কারণ ইলেকশনটা আমাদের খুব জরুরি ছিল, জাতির জন্য, আমাদের নিজেদের জন্য জরুরি ছিল না, এটা এই জাতির জন্য, এই দেশের জন্য জরুরি ছিল। সেই দেশের নির্বাচনের জন্য কি রাজনীতিবিদ, কি সাধারণ মানুষ, কি সাংবাদিক, কি পেশাজীবী, প্রত্যেকেই কিন্তু এই কথাটা বলবে। একমাত্র সেই দিনকার যারা সরকার চালাতো আজকের বিরোধী দল তারা ছাড়া। তো এই যে তারা ছাড়া বলছে, তো এখন ওই মুহূর্তে যেটা বলছে বলার পরে তারা বিশ্বাস করলো কেন? কাগজপত্র চুলচেরা হিসাব না করে তো তারা বিশ্বাস করতে পারে না। তো তারা বিশ্বাস করেছে, এটা তাদের প্রবলেম রাজনীতিতে। মানে কৌশলটা তারা ধরতে পারেনি, ব্যাপারটা এরকম না। কৌশলটা কি? প্রথমে কিন্তু সবকিছুর কিন্তু একটা হিংস দেওয়া আছে। এই যে আমাদের কি বলে যে ওই নোট অফ ডিসেন্ট কে ভায়োলেট করে তারা অন্যটা ঘোষণা করেছে, বিএনপি সেটার প্রতিবাদ করেছে। 4টা প্রশ্নের একটা উত্তর, 4টা প্রশ্নের কি ভাই একটা উত্তর হয়? তাও যদি প্রশ্ন এরকম কঠিন জটিল একটা প্রশ্ন হয়, এরকম 4টা প্রশ্ন হচ্ছে একই সাথে সাংঘর্ষিক,
কেউই চারটা প্রশ্নের একরকম জবাব দিতে পারবে না, কি জামাত কি বিএনপি তাহলে এই কেউই যে না। 70% মানুষ হা ভোটে ভোট দিল, এটা কি বেশিরভাগই বুঝতে পারেনি? আপনি 70% কোথায় পেলেন? বাংলাদেশের মানুষ কি তাহলে 50 কোটি? আপনাকে তো আমি বললামই 6 কোটি মানুষ ভোট দিতে যায় নাই, নাম্বার ওয়ান। আপা, এরকম বললে হবে না। রাশিদুল বাসার, আপনি এই রেফারেন্সটা দিয়েছে 3 কোটি লোক, আপনি এটা হিসাব করেন। দিচ্ছে। জি রাশিদুল 70% তাহলে আমরা না কিভাবে না না পাচ্ছি? না, এখানে শুনেন, আপার কথাগুলো শুনতে ভালো লাগে না। আপা সবসময় খুবই মিষ্টি মিষ্টি করে কথা বলেন, কিন্তু আসলে বাস্তবতা হচ্ছে যে অধ্যাদেশ যেগুলো ল্যাপস করে দেওয়া হয়েছে, জি। প্রথমত হচ্ছে সেগুলো বলেছেন যে আবার পুনরায় অধিকতর বিবেচনা, অধিকতর মূল্যায়ন করা হবে আর কি। এই অধিকতর করার জন্য কোনো পদক্ষেপ এখন পর্যন্ত দেখেছে কিনা, নাকি উল্টা আমি দেখেছে? আরেকটা কথা বলি, একটা খুব সম্ভবত সংযোগটা বিচ্ছিন্ন হলো, আমরা একটু সংযোগটা ঠিক করার চেষ্টা একসাথে নিলে, স্বাধীন মালিক বলেছেন, তানিয়া আমিররা বলেছেন যে একই দিনে 2টা শপথ নিলে একটা শপথ ভঙ্গ হয়ে যায়। তার মানে কি প্রথম শপথটা তাহলে তাদের ভঙ্গ হয়ে গেছে? তাহলে প্রথম শপথ ভঙ্গ হয়ে গেলে তারা মাননীয় সংসদ সদস্য হয় কিভাবে? ছিলাম বলে শেষ করি আর কি। বিএনপি কিছু বলে নাই, গণতন্ত্রের স্বার্থে বিএনপি কিছু বলে নাই। না না, কেন বলবে না? বিএনপি যদি এত দায়িত্বশীল হয় বিএনপি, তাহলে বিএনপি সেই সময় বিরোধী দল হতে যাচ্ছে যে 11 দল, সেই দলকে সতর্ক করবে যে আপনারা বিরোধী দল হিসেবে আমাদের পক্ষ থেকে আমরা। এটা তো মুহূর্তের মধ্যে আপনার না 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 না, এখানে আয়োজন করে এত কিছু করা হচ্ছে। শপথ নেওয়া হয়েছে, শপথ নিতে কয় মিনিট লাগে ভাই? না, না, শপথ নিতে 1 থেকে 1.5 মিনিট না না না, আপা, বিষয়টা যদি বলে কথাটা শুনে রাশিদুল বাসার আপনার কাছে আসবো। দায়িত্বশীল হয়ে থাকেন, তাহলে আমি বলে শেষ করি আগে আর কি। আচ্ছা, আপনারা যদি এত খুব সংক্ষেপে শেষ দায়িত্বশীল করতে হয়ে হবে। জি থাকেন, জি আপনারা যদি এত দায়িত্বশীল হয়ে থাকেন, তাহলে আমাদেরকে সতর্ক করবেন। আপনারা তো দায়িত্বশীলতার জায়গাটা তখনই নষ্ট করে দিয়েছেন যখন বলেছেন যে নির্বাচনে যাওয়ার জন্য শুধুমাত্র কোনটা গণভোটটাকে সতর্ক মেনে করার কথা নিয়েছেন। বলছেন? কোনটা সতর্ক করার কথা বলছেন? না, এখানে বিরোধী দল 11 দল বিরোধী দল হিসেবে যাওয়ার আগে তারা 2টি শপথ নিয়েছে। সেই শপথটি যদি ভুলই হয়ে থাকবে, আর বিএনপি যদি এত দায়িত্বশীল হয়ে থাকবে, তাহলে দায়িত্বশীল হিসেবে তারা দায়িত্বশীলতার জায়গা থেকে জামাতকে বা এই 11 যে এই দলকে সতর্ক তথ্যটা করলো না যে কেন? একদিনে দুটো শপথ নিলে একটা যেহেতু একসেপ্ট বাতিল হয়ে যাবে, মানে এই তথ্যগুলো, এটা তো একেবারে বুকিশ তথ্য, এটা তো ইনফরমেশন আছে। এটা এটা ওটাই কি তো বলছি। জানা? জি আমি 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 আবার বলছি আর কি, যে এখানে সেটেলড ইস্যুগুলো পুনরায় নিয়ে এসে আপনি সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে যা ইচ্ছা তা করবেন, এটা জনগণ মেনে নেবে না। এটাকে আপনাকে খেয়াল করতে হবে যে আপনি কেন 33 আচ্ছা, দলের আমি এই মধ্যে জায়গায় একটি শামসুল wrong লিটনের concept-কে কাছে একটু সাক্ষ্য করলেন। কথা বলে আসি, কারণ শামসুল লিটন উনি সিনিয়র সাংবাদিক বটে, কিন্তু আমি জানি উনি একজন সলিসিটরও। আপনার কাছে একটা বিষয় একটু জানি, মানে সাদা চোখে বলবেন, আমরা ফেসবুকে কমেন্ট সেকশনে মানুষের পারসেপশন বোঝার চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি জুলাই অভ্যুত্থানে যারা সামনের সারিতে ছিলেন, ওই সময়ে যে পরিমাণ রেসপন্সগুলো পজিটিভ আসতো, এখন এরকমই একজন ফ্রন্ট লাইনার জুলাই যোদ্ধা, তার স্ট্যাটাসে অনেক হাহারি একটা আসে। মানুষের মধ্যে অনেক ধরন বদলেছে। জুলাই শরৎ নিয়ে যেই সময় যে ইমোশন, যে আবেগ কাজ করত, প্রেক্ষাপটটা যেই পর্যায়ে গেছে, এবং রাজনীতির যে ব্যক্তিত্বগুলো, এমনকি তরুণ প্রজন্মের রাজনীতি যাদের উপর আমরা ভরসা করেছিলাম, তাদের ক্ষেত্রে অভিযোগগুলো বিভিন্ন সময় আসতে আসতে আপনার মনে হয় কিনা যে এখন এই মুহূর্তে নির্বাচন হলে অবশ্যই হা ভোট জিততো বা কিছুটা শতাংশ কমতো? আগে এই কমন প্রশ্ন সাধারণ মানুষের, এটা আপনার পারসেপশন জানতে চাই, তারপর আমরা আলাপে যাবো। জি না, ঠিক আছে। এখানে যেহেতু এই ব্যাপারটা নিয়ে ডিবেট হচ্ছে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে, জি এই ডিবেটটা দেখুন, ডেমোক্রেসিতে ডিবেট যদি না থাকে তাহলে আর ডেমোক্রেসি একদম একদম অর্থহীন, ডেমোক্রেসি অর্থহীন। আর এখানে সংখ্যা তত্ত্ব দিয়ে ডেমোক্রেসির বিচারটি চলে কিনা সেটা আমরা সবাই জানি। সুতরাং এখানে যে কথাটি এসছে, এবং রাশেদ সাহেব খুব ক্লিয়ারলি বলেছেন যে এই যে জুলাই পক্ষে থাকবে নাকি জুলাইয়ের বিরোধী, অর্থাৎ বিরোধী দল জুলাই সনদের ব্যাপারটি নিয়ে যে স্ট্যান্ডটি নিয়েছে সেটা কিন্তু খুবই স্পষ্ট, এবং এই অধিকার বিরোধী দলের আছে, এবং পার্লামেন্টে এটা নিয়ে যে আজকে বিরোধী দলের নেতা যেটা বললেন যে গরম এবং নরমের প্রশ্ন, বিরোধী দলের সক্রিয় অংশগ্রহণ ছাড়া পার্লামেন্টারি ডেমোক্রেসি যেহেতু অর্থহীন হয়, এখানে এই বিতর্কটিকে অ্যাড্রেস করাটা মানুষ অবশ্যই দেখতে চাইবে, এবং পার্লামেন্ট এই ব্যাপারে প্রয়োজনে, মানে এখানে আমি যেহেতু সলিসিটর এবং আমি ওয়েস্টমিনিস্টারের ডেমোক্রেসির এনভায়রনমেন্টে গত 22 বছর আছি, যেখানে আজকের প্রধানমন্ত্রী তিনি 17 বছর ছিলেন, তিনি ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসির যে হার্শ চেহারা আমরা চিন্তাও করতে পারি না। আমাদের পার্লামেন্টে ওই ধরনের নেগেটিভ, আমি গালাগালি শব্দটা ইউজ করতে চাই ইচ্ছাকৃতভাবে, করা হয় না। আমাদের যা করা হয় তাতে আমরা খুব ক্ষুব্ধ হই, কিন্তু এর চেয়ে 10 টাইমস কিন্তু সুললিত ভাষায়।
মানে এর মধ্যে ল্যাঙ্গুয়েস্টিক একটা ব্যাপার আছে আর কি। আপনি ল্যাঙ্গুয়েজ দিয়ে কিন্তু আপনি গালি দিতে হবে না, কিন্তু ক্রিটিসিজম যদি রাইট ওয়েতে করতে পারেন তাহলে 2 এমপিকে আপনি দুই প্রশ্ন করলে দেখা যাবে যে 1 ঘন্টা করে ওনারা উত্তর দিবেন। এরকম অনেক শব্দমালা আছে। তো এই জন্য ডেমোক্রেসির যে এই যে চরম বিতর্ক, এইটা পার্লামেন্টে, আমি একদম কনক্লুসিভ কথা হচ্ছে যে পার্লামেন্ট যদি সরব থাকে, পার্লামেন্ট যদি গরম থাকে, তাহলে রাজপথ থাকবে ঠান্ডা। আর পার্লামেন্ট যদি নরম থাকে, খুব বেশি পরিমাণে আপনি নাতিশীতোষ্ণ অবস্থায় থাকে, তাহলে অবশ্যই রাস্তা গরম হতে পারে। কারণ এখানে জুলাই সনদটি কিন্তু দুটোই উত্তপ্ত হতে না, এই যে পরিবর্তনের ভিত্তি কিন্তু জুলাই, এটা নিয়ে আমি সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে কোনো দ্বিমত দেখিনি। আমি নীলুফা চৌধুরী মনির কথা শুধু বলবো না, ওনার মতো যারা রাজনীতিবিদ আছেন প্রত্যেকে একটা কমন কথা বলেন যে এবার যে প্রশ্নগুলো দেওয়া হয়েছিল 4টা প্রশ্নের একটা উত্তর আপনাকে দিতে হবে। প্রশ্নগুলো মানুষ বুঝবে কিনা, কারণ আপনি ভোট দেওয়ার জন্য যে লাইনে দাঁড়িয়েছেন, আপনার আশপাশে যারা দাঁড়িয়েছে, আপনার মনে হয়েছে যে তারা ওই 4টা প্রশ্ন বুঝেছে, বুঝেই হাঁটা দিয়েছে, নাকি তাদের মাথায় এটা আছে যে হাত দিলে পরিবর্তন হবে, না দিলে পরিবর্তন থাকবে না আগের মতো? না, এখানে একটা প্রশ্ন একটু যোগ করে দিতে চাই। হ্যাঁ প্লিজ একটু। বিগত গণভোটগুলোতে যেভাবে প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নগুলো একটু সামনে রাখেন। আচ্ছা জি, আচ্ছা ফাইন। এইটা কিন্তু এই যে ডিবেটটা চলছে, এই ডিবেটটা খুবই স্বাস্থ্যকর গণতন্ত্রের জন্য। কিন্তু এর মধ্যে অস্বাস্থ্যকর কোনটি হয়, যখন এক দল বলবে যে আমি এটার জন্য করছি, আরেক দল এবং এটা যারা বিশ্বাস করবে না তারা হচ্ছে এটার বিরোধী। মানে এটার বিরোধী এই কথাটা কেন আসলো? যখন প্রধানমন্ত্রী বলবেন যে অক্ষরে অক্ষরে পালন করা হবে, তখন বিরোধী দলের কিন্তু একটা সুযোগ এসে গেল যে অক্ষরে অক্ষরে কিভাবে পালন করা হবে। ওকে, তাহলে অ্যাডমিসিবিলিটি হিয়ারিংটা আমরা 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 প্রধানমন্ত্রীকে বিরোধী দল দাবি করতে পারে যে 5 আওয়ার্স আর 10 আওয়ার্সের একটা গ্রহণযোগ্যতার প্রশ্ন শুনানি হতে পারে, তাই না? এটা একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, কারণ এটা কোর্টে খুব প্র্যাকটিস হয় সাধারণত। কোনো আবেদন যদি একটু জটিল হয় তাহলে এটা আদৌ হিয়ারিংয়ে যাবে কিনা অ্যাডমিসিবিলিটি হিয়ারিং হয়, এবং আমাদের কোর্টেও হয়, মানে গ্রহণযোগ্যতার প্রশ্নের শুনানি বাংলায় আর কি। তো এটা কিন্তু পার্লামেন্টে আলোচনা হতে পারে 5-10 ঘন্টা। এখন কথা হচ্ছে যে এটা দাড়ি কমা নিয়ে যে ডিবেট চলছে, আমি এই দর্শকদেরকে এবং আমার 2 এমপি মহোদয়কে ওনাদেরকে স্মরণ করে দিতে চাই, 2 মহাসচিবের 2006 সালের আলোচনাটা খেয়াল করে দেখুন তো। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যখন চরম অচলাবস্থা হলো, এবং 2006 সালে জলিল সাহেব এবং আব্দুল মান্নান ভূঁইয়া সাহেব দীর্ঘদিন আলোচনা করলেন, এবং শেষ পর্যন্ত সমঝোতা হলো না। ফলাফল কি হলো? ফলাফল হলো 111। রাজনীতিকরা যদি সমঝোতার মাধ্যমে সমঝোতার মানে কি? সমঝোতার মানে কি বিরোধী দলের সব দাবি মেনে নেওয়া? না, বিরোধী দল এর মধ্যে ব্যাপক জনমত তৈরি করবে এই আলোচনার মধ্যে, এন্ড পরবর্তী নির্বাচনে মানুষকে কনভিন্স করবে যে দেখো সরকার এটা করে নাই বললে এইটার পক্ষে আমাকে ম্যান্ডেট দাও। কিন্তু আমাদের দেশে সরকার আর বিরোধী দলের সরকার ডিসাইসিভ কথা বলে, আর বিরোধী দল এটাকে গণবিরোধী বলে তাৎক্ষণিকভাবে এটাকে, তাহলে এজেন্ডা কি হবে নির্বাচনে? সবাই যদি একমত হয় তাহলে তো বাকশাল হবে। আমি এই আলাপটা শেষ করতে চাই। নীলুফা চৌধুরী মনি, আপনার কাছ থেকে একটা ছোট্ট মতামত নিতে চাই। আমরা বোধহয় নীলুফা চৌধুরী মনিকে পাবো কি? আমি একটা ছোট্ট বিষয় বলতে চাই প্লিজ। এটা একটু অ্যাড্রেস করা দরকার। আমাদের দেশে বিরোধী দলের, আমরা সরকারি দলের মনোভাব জানি, বিরোধী দলের এই মনোভাবটি যেটি, তাহলে বিরোধী দল যদি এটা করতেই হবে তাহলে পরবর্তী নির্বাচনে আপনার এজেন্ডা কি হবে? 1 মিনিটের মধ্যে রাশিদ শেষ করবেন প্লিজ। জি, আমি যেটি বলছিলাম যে সংসদের ভূমিকা সহ সবকিছু মিলিয়ে বিরোধী দলকে যেভাবে ইন্টারপ্রিট করা হচ্ছে একতরফা ভাবে, দুটো বিষয় কিন্তু এখানে মিডিয়া ট্রায়ালও হচ্ছে, এবং কিছু ক্ষেত্রে কি বলে সংসদেও বিষোদ্গার করা হচ্ছে, অথবা কিছু বিশেষজ্ঞদের দিয়ে বলানো হচ্ছে যে বিরোধী দলকে কার্যকর ভূমিকা রাখতে দেখছি না। আবার দেখুন যে রাকিব কিন্তু আজকে কিন্তু ট্রায়াল করছে না। আপনি স্বাধীনভাবে বলেন, আমার মনে হয় রাকিব ট্রায়াল করবে না, এবং আমিও না। মনিরাপন নিশ্চয়ই করা উচিত হবে না। রাকিব ট্রায়াল করবে না, রাকিবের মিডিয়া এক সময় ট্রায়াল করেছে, এটা আমরা দেখেছি। তো এখানে বলে রাখি, যেমন হলো যে আজকে এমন আলোচনা করার সুযোগ ছিল কিনা জানি না, পুশিন সংক্রান্ত একটি নোটিশ আমাদের একজন সংসদ সদস্যের পক্ষ থেকে দেওয়া হয়েছে, এবং সেখানে আরো 5 জন সংসদ সদস্যের স্বাক্ষর রয়েছে। তো সেই নোটিশটি আলাদা করে ডেকে সেই সংসদ সদস্যকে বলা হয়েছে যে আপনি নোটিশটি প্রত্যাহার করুন। কেন? তারা প্রথমে বলতে চায়নি, পরবর্তীতে হয়তো বলেছে যে বাজেট অধিবেশন চলছে। দেখুন, বাজেট অধিবেশনে আমরা বাজেটের উপর সাধারণ আলোচনা করছি 40 ঘন্টা। সেখান থেকে যদি আপনি কাউকে বলেন যে আমাদের দেশের জাতীয় স্বার্থ খুবই গুরুত্বপূর্ণ ইস্যু, এই ইস্যুতে আমরা 2 ঘন্টা বাদ দিলাম, আমরা এই ইস্যুতে পুশিন ইস্যু বা জাতীয় স্বার্থ যেহেতু এটা নিয়ে আলোচনা করব, আমার বিশ্বাস অনেক সংসদ সদস্য হাত তুলবে যে আমার আলোচনার টাইম গুলো আমি এখানে দান করে দিলাম।
কারণ কয়েকদিন আগে আরেকটি জনগুরুত্বপূর্ণ ইস্যু ছিল রেমিটেন্স যোদ্ধা, সেই ইস্যুতে কিন্তু খুবই প্রাণবন্ত আলোচনা হয়েছে এবং বলা যায় যে একটি কনক্লুশনে আমরা পৌঁছেছি। এই যে সংসদীয় গণতন্ত্রের ক্ষেত্রে চাপ প্রয়োগ করা এবং বাধ্য করা, এটি যদি সংখ্যাগরিষ্ঠ ইস্যুতে আপনারা যদি এই পদ্ধতি দেখতে থাকেন, তাহলে বাংলাদেশের গণতান্ত্রিক অবস্থার উপর একটি হ্যাঁ, কিন্তু আবার সংকেত এটা এখানে আমার কাজের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে এখন আসলে মিডিয়া ট্রায়াল করা অতটা মানে সুযোগ হবে না, কারণ মূল বিষয়টা হচ্ছে পুরো সংসদটা পুরোটাই লাইভ হচ্ছে, কোথায় কি হচ্ছে না হচ্ছে সেগুলো জানা যাচ্ছে। আপনি তো ওই যে আলাদা করে ডেকে নিয়ে কথা বলার বিষয়টি তো মিডিয়াতে আসে না। হ্যাঁ, আচ্ছা, আমি একেবারে শেষ করবো। নীলুফার চৌধুরী মনি, আপনার আবার একটা জিনিস আমার মনে হয় রাশেদ সাহেব যে এমপি সাহেব যেটা বললেন, এই যে বললেন, হ্যাঁ, এবং এই যে আগামীতে এমপি সাহেব যিনি নোটিশটা দিতে চেয়েছেন এবং তার সহযোগীরা, এটা কিন্তু কোনো কিছুই গোপন থাকে না। আর দ্বিতীয়ত হুইপরা বিভিন্ন ধরনের কথা বলে পার্লামেন্টারি প্র্যাকটিসে, হুইপরা সরকারি দলের হুইপ, বিরোধী দলের হুইপরা নানা বিষয়ে আলোচনা করে টাইম অ্যালোকেশন নিয়ে, এবং পুশিন কি শুরু হয়েছে না বন্ধ হয়েছে, অনেক বড় বড় খবর কিন্তু আছে। পশ্চিমবঙ্গের ওখানে গুয়ান্তানামো বের মতো সব জেলখানা বানাচ্ছে আমাদের লোক বলে, তাদেরকে ওখানে নিয়ে ঢোকাবে। তো অনেক বড় ক্রাইসিস সামনে আসছে এবং এটার জন্য অবশ্যই পার্লামেন্টে আলোচনা হওয়া উচিত। আমি আসলে আলাপটা দীর্ঘ করতাম, নীলুফার চৌধুরী মনির কাছে যেতাম, কিন্তু সময়টা একেবারে শেষ। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। এবং নীলুফার চৌধুরী মনি, একটা মন্তব্য নিতেই চাই, মানে আপনি যেহেতু শুনলেন মানে সংবিধান সংস্কার আর সংশোধনের মাঝখানে যেহেতু আমরা আটকে আছি এবং বিএনপি যেহেতু বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এসেছে, একটু কি ছাড় দেবে কিনা, একটু কি ভাববে কিনা, আলোচনার পথটা খোলা রাখবে কিনা, ছোট করে। জি দেখেন, ছাড় আর বলেন না যে কতটা পথ চললে তাকে পথিক বলা যায়। ছাড় দিতে দিতে দেখেন, আপনি সংসদের অবস্থা দেখেন, সরকারি দল কতক্ষণ বিরোধী দলের পেছনে লাগে, যেখানে বিরোধী দল 3 মাসের সরকারকে 4 মাসের সরকারকে বলে যে কোনো মুহূর্তে টেনে হিচড়ে নামিয়ে দিবে, কোনো সভ্যতা মুখের মধ্যে রেখে কথা বলে না। মানে 3-4 মাসের সরকারকে কোন ভাষায় কথা বলতে হয় তারা কিন্তু একদম কুইনাইনে চলে গেছে, অ্যান্টিবায়োটিক ফেল, কুইনাইনে চলে গেছে। সেইখানে সরকারি দল তাদেরকে আমরা কিন্তু সমূহ সম্মান দিয়ে কথা বলে এবং সারাক্ষণ তাদের পেছনে আমরা লাগি না। এই যে প্রতিদিন যে বাজেট অধিবেশনের বক্তৃতা হচ্ছে, বলেন তো বিরোধী দলের পিছনে কয়টা আমরা বাজে কথা বলি? আমরা বাজেটের আলোচনা, সুআলোচনা সঙ্গে কারো এলাকার কোনো সমস্যা থাকলে সেটা সেই সব আমার সঙ্গে এই পর্যায়ে আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক এবং ইরান বিশেষজ্ঞ, বিশেষভাবে সিরাজুল ইসলাম। সিরাজুল ইসলাম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি সময়টা দেওয়ার জন্য। এবং অনেকের একটা সন্দেহ কাজ করছে যে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হোক বা না হোক, এটা আসলে বড় রকমের ঝামেলা পাকানোর জন্য বসে আছে ইসরায়েল। কারণ এর আগেও যতবারই এক কাজ হয়েছে ততবারই আসলে তীরে এসে তরি ডুবেছে ইসরায়েলের জন্য। এবার যতটা নিপুণভাবে সবকিছু সাজানো হচ্ছে, মানুষ অপেক্ষায় আছে 11th আওয়ার এসে ঠিকই ইসরায়েল সেই ঝামেলাটা তৈরি করবে, কারণ লেবানন সহ গুরুত্বপূর্ণ জায়গায় তারা তো হামলা থামাবে না। তার মানে চুক্তি বা এমওইউ যাওয়াই বলেন না কেন, আদৌ এর কোনো ভবিষ্যৎ আপনি দেখেন কিনা, আপনি আশাবাদী কিনা আসলে? জি ধন্যবাদ রাকিব হাসান, ধন্যবাদ একাত্তর টেলিভিশনের দর্শক শ্রোতা সবাইকে। এরপর আপনি আপনার এই প্রশ্ন জবাবে যা বলবো সেটা হচ্ছে যে আমি আশাবাদী থাকতে চাই, ওই যে সতর্কতামূলক আশাবাদ ব্যক্ত করবো আর কি। ইরান আমেরিকার পক্ষ থেকে অনেক কাঠখড়ি পুড়িয়ে, বিশেষ করে আমেরিকার পক্ষ থেকে এই চুক্তিটার ব্যাপারে একটা চূড়ান্ত সমঝোতায় পৌঁছেছে। আগামী শুক্রবার 19 জুন সুইজারল্যান্ডের জেনেভা শহরে এই চুক্তি সই হওয়ার কথা। এবং এই চুক্তিটা যাতে টিকে যায়, হয়ে যায়, তার জন্য কিন্তু মার্কিন প্রশাসনের পক্ষ থেকে সব রকমের প্রচেষ্টা চালানো হচ্ছে। এমনকি আমি আজকে এমন খবরও দিলাম যে ডোনাল্ড ট্রাম্প এই যে চুক্তিটা করতে যাচ্ছেন, এই ব্যাপারে আমেরিকার কিছু লোক বিরোধিতা করছে। সেই সমস্ত বিরোধিতাকারীকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন থেকে ছেড়ে দেবেন, এরকম সিদ্ধান্ত কিন্তু তিনি নিয়েছেন। এবং এটা একেবারে অথেন্টিক আন্তর্জাতিক মাধ্যমে। ডোনাল্ড ট্রাম্পের এই জাতীয় আচরণগুলো তো একটা সন্দেহ তৈরি করছে, উনি কি অভিনয় করছেন নাকি আসলে উনি মিন করে কাজগুলো করছেন, উনি কি সিরিয়াস কিনা? এটা আসলে এই সন্দেহটা হওয়াটা স্বাভাবিক এই কারণে যে তিনি এর আগের যে কাজগুলো করেছেন তাতে এই সন্দেহ আসে, সংশয় আসে যে তিনি আসলে ইরানের পক্ষে হবেন কেন, বা ইরানের সাথে চুক্তির জন্য এত মরিয়া হবেন কেন, ইসরায়েলের যেখানে স্বার্থের
ক্ষুণ্ণ হচ্ছে বা কারণ আমেরিকার খেয়াল করে কি দেখুন অবস্থা? জনাব সিরাজুল ইসলাম, আপনার বলে রেখে আমার সঙ্গে এই মুহূর্তে সিনিয়র সাংবাদিক শামসুল আলম লিটন আছে, আলাপের ফাঁকে তিনি হয়তো কিছু জানতে চাইবেন। একটা বিষয় দেখুন সিরাজুল ইসলাম, আপনার সঙ্গে যখন আলাপটা হচ্ছিল এর আগে, এই যুদ্ধটা তৈরি হয়ে মানে যখনই হয়েছে তখন কিন্তু একটা চুক্তি হচ্ছিল, একটা আলোচনা চলছিল, সেই আলোচনার মাঝখানে কিন্তু যুদ্ধটা তৈরি হয়েছে। আবার সে আলোচনা হচ্ছে এবং বলছে যে এটা একটা শান্তি চুক্তি হবে। কোন কনফিডেন্স আমরা এটা বিশ্বাস করবো আসলে? না, আগের যে প্রেক্ষাপটটা ছিল, জি আগের প্রেক্ষাপটে শান্তি আলোচনা হচ্ছিল, তার ভেতরেই হঠাৎ করে ইরানের উপর আক্রমণ চালিয়ে বসলো দুইবার। হ্যাঁ আমেরিকার এবং ইসরায়েলের আশা ছিল বা ভরসা ছিল যে তারা ইরানকে পরাজিত করে ফেলবে এবং আপনার ইরানের উপরে যুদ্ধ চাপিয়ে দিয়ে ইরানকে অবশ্যই পরাজিত করা সম্ভব, এটা তাদের আশা ভরসা ছিল। জি কিন্তু 40 দিন টানা যুদ্ধ করার পরে যে ক্ষয়ক্ষতির মুখে পড়েছে তারা, এবং পরবর্তীতে এই যে মাঝে মাঝে টুকটাক যে সমস্ত ছোট ছোট পর্যায়ের যে সমস্ত হামলা হয়েছে ইসরায়েলের সাথে বা ইরানের উপর আমেরিকা যেগুলো করেছে, জি এই সমস্ত জায়গায় কিন্তু ছোট পর্যায়ের হামলা হলেও ইরান বড় ক্ষয়ক্ষতির মুখ দেখিয়েছে আমেরিকা এবং আচ্ছা, ইসরায়েল। মানে ইরানকে স্টাডি করতে তারা ভুল করেছিল এবং ইরানের শক্তি জায়গাটা নিয়ে তারা আসলে এতটা যে ইরান শক্তিধর সেটা হয়তো তারা ফিল করেনি, কিংবা নিজেদের এত ক্ষয়ক্ষতি হবে সেটাও তারা ভাবেনি। আপনি যদি ইসরায়েলের কথা একটু বলতেন, কারণ মাথা ব্যথা তারাই। আমি আবার আপনার কাছে এই জায়গাটা বুঝতে চাই। ইসরায়েলের প্রসঙ্গে বলবেন, কারণ মূল বিস্ফোরণটা তারাই। চুক্তির ব্যাপারে তারা কিন্তু স্ট্রেট বলেছে তারা ইরান যুক্তরাষ্ট্রের চুক্তির মধ্যে নেই এবং তারা লেবাননে হামলা থামাবে না। জি আজকে যে যুদ্ধ পরিস্থিতি বা যুদ্ধ বিরতির যে প্রশ্ন, শান্তি চুক্তির প্রশ্ন, এর সমস্ত সবকিছুর সাথে জড়িত তো ইসরায়েল মূলত, জি। শান্তি চুক্তির সাথে না। আজকে যে যুদ্ধ পরিস্থিতি এবং তার কারণে তো শান্তি চুক্তির প্রশ্ন আসছে, জি। এই যে যুদ্ধ পরিস্থিতিটা তৈরি করা, তার পিছনে তো ইসরায়েল। এমনকি এই যে পরমাণু কর্মসূচি দিয়ে যে সংকটটা তৈরি করা বা আমেরিকাকে যেভাবে খেপিয়ে তোলা, এর পেছনে তো ইসরায়েল নাই। এই খেপিয়ে তোলার কাজটা ওবামা প্রশাসনকে করতে পারেনি, প্রেসিডেন্ট ওবামাকে করতে পারেনি, যার কারণে ওবামা চুক্তি করে ফেলেছিলেন। তখন কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে ভীষণ বাধা ছিল, কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে খেপে তুলে ভুল বুঝে একটা দিকে নিয়ে যেতে চেয়েছিল, গিয়েছে, যুদ্ধও করিয়েছে তাকে দিয়ে। কিন্তু যুদ্ধের ময়দানে গিয়ে দেখে যে না, এটা বিরাট বড় শক্তি, এত মনে করেছিলাম যে এটা নরম কিছু, কামড় দিয়ে দেখি যে পাথর, কামড় দেখে তার দাঁত ভেঙে গেছে, যার কারণে এখন ডোনাল্ড ট্রাম্প এই ভাঙা দাঁত নিয়ে এখন মান সম্মান নিয়ে ফিরতে চায়। একদম একদম পরিষ্কার। শামসুল লিটন, আপনি কিছু জানতে চান? থ্যাংক ইউ। হ্যাঁ, আমি সিরাজুল ইসলাম। সাহেবের কাছে একটা জিনিস, সেটা হচ্ছে যে যুদ্ধ থামছে তো আসলে মার্কিন জনগণের একটা বড় ধরনের চাপ তৈরি হয়েছে। তাছাড়া আন্তর্জাতিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র বলতে গেলে এক ঘরে হয়েছে, যেহেতু ইউরোপিয়ান ইউনিয়ন এবং অন্যান্য যে অ্যালাই তারা কেউই যুদ্ধে অংশগ্রহণ করেনি। এখন কথাটা হচ্ছে যে এইটা আমরা তো ইসরায়েলের যে পলিটিক্যাল যে এক্সিস্টেন্স, এটা তো আমরা বুঝতেই পারি। আসলে ইসরায়েল একটা হচ্ছে বাফার, বা ইসরায়েল একটা এক ধরনের বায়বীয় শক্তি। সেই শক্তিটার সঙ্গে ইউএসের শক্তিটাই তারা ব্যবহার করছে সোজা হিসেব আর কি। তো এখন নেতানিয়াহুকে সামনে নিয়ে এসে এই ব্যাপারটাকে বারবার করা হচ্ছে এবং লেবাননের তারা হামলা থামাবে না। তার মানে এটা হচ্ছে যে এটা কি মার্কিন যুক্তরাষ্ট্রের এখান থেকে পলায়ন প্রবৃত্তি, নাকি সত্যিকার অর্থে মিডল ইস্টে এটা নিয়ে কোনো শান্তি আসবে এই এগ্রিমেন্টের ফলে? জি সিরাজুল ইসলাম। হ্যাঁ, আমি সবার আগে লিটন ভাইকে সালাম দিচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। লিটন ভাইয়ের সাথে আসলে ফেস টু ফেস দেখাও দরকার আমার। যা হোক, মূল আলোচনা আসি। এখান থেকে আমেরিকা আসলে পালিয়ে যাওয়ার পথই খুঁজছে। এখন পালিয়ে গেলে, যুদ্ধ না করে যদি চুপ থাকে তাহলে পালিয়ে যাওয়াটা হয়, কিন্তু সেটা আমেরিকার জন্য খুব মারাত্মক রকমের অপমানজনক একটা ব্যাপার হবে বিশ্বে। তাহলে তার আর কোনো পজিশন থাকে না। এই জন্য একটা নামকা অবস্থায় যে কোনো ভাবে একটা চুক্তি করা দরকার। দেখেন, এই চুক্তিটা কিন্তু ইরানের সাথে আমেরিকা করছে অনেকটা দাবড়িয়ে ধরে, দাবড়িয়ে ধরে ধাওয়া করে ধরে জোর করে অনেকটা চুক্তি করার মতো, জোর করে মানে যে ভাই চুক্তি করো, মান সম্মান বাঁচাও, এইরকম একটা সিচুয়েশন কিন্তু আমেরিকার সামনে তৈরি হয়েছে। এমন একটা সিচুয়েশনে আমেরিকা পড়েছে। সেক্ষেত্রে পালিয়ে যাওয়ার চেষ্টা বলেন
আর গোপনে চুপচাপ থাকা বলে না, চুক্তি করে যেভাবে হোক এই যুদ্ধ থেকে সরে পড়ার চেষ্টা করছে আমেরিকা, এবং এটাই বেসিক্যালি এই চুক্তির ভেতর দিয়ে পরিষ্কার হলো। কারণ হচ্ছে আপনি দেখেন আমেরিকায় যে অর্থনৈতিক প্রবলেম তৈরি হয়েছে, পণ্য মূল্য বেড়েছে, তেল গ্যাসের দাম বেড়েছে, তারপরে জনজীবনে একটা সংকট তৈরি হয়েছে, আর তারপরে আপনার মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি হয়েছে, মাঝে মাঝেই স্টক এক্সচেঞ্জ একদম ক্র্যাশ করেছে। তারপরে আপনার সবচেয়ে বড় যে রাজনৈতিক সংকটটা তৈরি হয়েছে রিপাবলিকান দলের সামনে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য একটা মারাত্মক রকমের অনিশ্চিত ভবিষ্যৎ তৈরি করেছে এই যুদ্ধ। এই কারণে যে আগামী মিড টার্ম ইলেকশনে অবধারিতভাবে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে অবধারিতভাবে রিপাবলিকান দল হেরে যাবে। রিপাবলিকান দল যখন হেরে যাচ্ছে তখন কংগ্রেসের হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং সেনেটে তাদের সংখ্যাগরিষ্ঠতা হারাবে। যখনই সংখ্যাগরিষ্ঠতা হারাবে তখনই ডেমোক্র্যাটরা Impeachment আসবে। সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে এবং ডোনাল্ড ট্রাম্পকে ইমপিচমেন্টের মুখে ফেলতে পারে। জি। তখন ইমপিচমেন্টে পড়লে ডোনাল্ড ট্রাম্পের প্রতি ডেমোক্র্যাটরা কোনো রকমের মার্সি দেখাবে না, তাহলে তার প্রেসিডেন্টশিপই চলে যায়। এই যে অনেকগুলো অনিশ্চয়তা তৈরি হয়েছে, এইরকম একটা পরিস্থিতি থেকে আপাতত সামাল দেওয়ার চেষ্টা করছে চুক্তির মাধ্যমে যুদ্ধ বন্ধ করে। কিন্তু আসলে এই চুক্তির মাধ্যমে যুদ্ধ বন্ধ করে ডোনাল্ড ট্রাম্প তার পলিটিক্যাল ক্যারিয়ার এবং তার পার্টিকে সেভ করতে পারবে কিনা, তার মানে এটা আমরা যে সেফ এক্সিট শব্দটা শুনেছিলাম না, এটা আসলে ডোনাল্ড ট্রাম্পের জন্য একটা সেফ এক্সিট হতে পারে। একটা প্রশ্ন আসলে অনেকেই করছেন, কারণ যেই চুক্তির খসড়া বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ঘুরছে, এমনকি রয়টার্সের প্রতিবেদনও দেখা গেছে, সেখানে একটা অদ্ভুত লাইন ছিল, ৩৯ বার ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধকে কেন্দ্র করে বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন, কথা বলেছেন। তার ভিতরে কখনো তিনি হুমকি দিয়েছেন, পারস্য সভ্যতা ধ্বংস করার কাউন্টডাউন চালু করেছিলেন, ওয়ান্স এ ফাইন মর্নিং একটা অ্যাটম বোমা সেখানে ফেলে দেবেন, এরকম কথা বলেছেন। কখনো বলছেন যে আমরা খুব চমৎকার একটা বন্ধুত্বে পরিণত হচ্ছি, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচনের ক্ষেত্রে আমিও ভূমিকা রাখতে চাই, এরকম মোটামুটি ৩৯টা বিভ্রান্তিমূলক কথা তিনি বলেছেন। ৪০তম কথা হিসেবে বলা হচ্ছে চুক্তির দ্বার প্রান্তে পৌঁছে গেছি আমরা, ইরান কোনো কিছু বলেনি। অনেকেই মনে করছেন এই ৪০তম মিথ্যা কথা এটা হতে যাচ্ছে আর কি। তার মানে কি চুক্তিটা হবে কি হবে না সেই ব্যাপারে কি আপনি আবার একদম একদম হ্যাঁ, একদম কনফিউশন যে ১৯ তারিখে শুক্রবারে কাঙ্ক্ষিত এমওইউ স্বাক্ষরিত হচ্ছে না, হলেও সেটা কার্যকর হচ্ছে না। না, এই ব্যাপারটা আর খুব মিথ্যার পর্যায়ে থাকছে না সম্ভবত এই কারণে জি। যে ইরানের পক্ষ থেকেও যেহেতু কনফার্ম করা হয়েছে যে চুক্তি হচ্ছে, আচ্ছা। এবং এ ব্যাপারে ডিজিটালি সই করেছেন ইরানের জাতীয় সংসদের স্পিকার এবং আলোচক দলের আপাতত প্রধান মোহাম্মদ বাকির কলিবাফ। জি। সেক্ষেত্রে এই মিথ্যা আর ওইভাবে থাকছে না, তবে এখানে মিথ্যার কিছু ব্যাপার আছে। আচ্ছা। আমেরিকার পক্ষ থেকে বলা হচ্ছে চুক্তিতে এই 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 বলা হয়েছে, কিছু কথা বলা হচ্ছে, জি। যেমন হরমুজ প্রণালী ইরান বলছে খুলে দেওয়া হবে, তবে সেখানে এনভায়রনমেন্টাল একটা কস্ট আছে, ম্যানেজমেন্ট কস্ট, আরো বিভিন্ন ব্যাপার নিয়ে একটা টোল তাদেরকে দিতে হবে, এবং ইরান আর ওমানের যৌথ ম্যানেজমেন্টে এই হরমুজ প্রণালী পরিচালিত হবে। আর ডোনাল্ড ট্রাম্প বলছে যে না, চুক্তি হওয়ার পরে যখন চুক্তি কার্যকর হবে তখন একদম ওপেন টু অল, সবার জন্য উন্মুক্ত থাকবে। আচ্ছা, আরেকটা আগের প্রশ্ন, যে অবস্থা ছিল, হ্যাঁ এটা বোঝা গেল যে এবার আর মিথ্যা বলার সুযোগ নেই। আরেকটা প্রশ্ন অনেকে জানতে চাইছেন, যে পারমাণবিক কার্যক্রম চালু নিয়ে এত অভিযোগ ইরানের বিরুদ্ধে, এত রকমের হুমকি তারা পাচ্ছে, তারা কি সেটা পরবর্তীতে চালু করতে পারবে, নাকি তাদের এখানেই থেমে যেতে হবে? না, পরমাণু কর্মসূচির ব্যাপারে এখানে খুব ক্লিয়ার একটা ব্যাপার আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে এই যে আগামী শুক্রবার যে চুক্তি সই হতে যাচ্ছে, জি। এটা কিন্তু বেসিক্যালি এই চুক্তির দুটো ধাপ। একটা ধাপ হচ্ছে প্রাথমিক ধাপ, সেকেন্ডারি ধাপ। এই প্রাথমিক ধাপে এখানে পরমাণু বিষয়ে কোনো কথাই নেই। না। আগামী শুক্রবারে যে চুক্তি হবে সেখানে পরমাণু বিষয়ে কোনো চুক্তি কথাই নেই। জি। পরমাণু বিষয়ে কথা হবে এই চুক্তি সই হওয়ার পর থেকে 60 দিন পর্যন্ত সময় থাকবে। এই 60 দিনের ভেতরে বিভিন্ন পর্যায়ে বৈঠক হবে, আলাপ আলোচনা হবে, এবং সেখানে পরমাণু কর্মসূচির ভাগ্য নির্ধারণ হবে। এবং ইরানের পক্ষ থেকে যা বলা হয়েছে সেটা হচ্ছে এই যে এখানে পরমাণু কর্মসূচি বন্ধ করা হবে কি না, এটা নিয়ে আলোচনা হবে না। আলোচনা হবে শুধু ইউরেনিয়াম সমৃদ্ধ করা যাবে কিনা, করলে কোন মাত্রায়, এটার একটা ব্যাপার। আর ইরানের হাতে যে সমৃদ্ধ ইউরেনিয়াম আছে সেটার ভাগ্য কি হবে, সেটা কি আমেরিকার কাছে দিয়ে দেবে, নাকি ইরানের মাটিতে পুঁতে ফেলা হবে, নাকি এটা ডিলিউট করে এর মাত্রা কমিয়ে ধরুন 60 মাত্রার জিনিস
3 মাত্রায় বা 6 মাত্রায় আনা হলো, এরকম মাত্রা কমিয়ে আনা হবে, এরকম একটা বিষয়। সেখানে পরমাণু কর্মসূচি বন্ধ করা হবে, জি। এরকম কোনো আলোচনা হবে না। একদম স্পষ্ট। শামসুল লিটন কিছু জানতে চাইবেন আপনি? না, আমার মনে হয় জনাব সিরাজ ইসলাম ভালো কথাই বলেছেন, তবে সামারিটা আপনি কি এটা মিন করতে চাচ্ছেন যে চুক্তি আপাতত হবে, শান্তির প্রশ্নে নিরাপত্তায় এই চুক্তি হয়তো দিতে পারবে কিনা সেই সংশয়টা থেকেই যাবে, এই তো? আপনি কি এটাই মিন করেছেন নাকি মানে আর অন্য কিছু? না, আমি চুক্তির সম্পর্কে যদি বলি, হ্যাঁ, একটা কনক্লুশন বা একটা প্রশ্ন আমার পক্ষ থেকেও একটা সংশয় আছে, এই চুক্তিটা আসলে কতটুকু কার্যকরভাবে ইমপ্লিমেন্ট করা যাবে এবং এই চুক্তির প্রতি আসলে আমেরিকা কতটুকু বিশ্বস্ত থাকতে পারবে এবং ইসরায়েল আমেরিকাকে এই চুক্তি কতদিন অনুসরণ করতে দেবে, এইগুলো অনেক বড় প্রশ্ন। সংশয়। কেমন যদি ধরুন ইসরায়েল বলে যে, জি। ইসরায়েল যদি এমন কথা নাও বলে জি। যে ডোনাল্ড ট্রাম্পকে এই চুক্তি ভেঙে দিতে হবে না, এটা বললো না, কিন্তু লেবাননে যদি একের পর এক হামলা চালাতেই থাকে অথবা ইসরায়েল যদি ইরানের উপর হামলা চালিয়ে বসে, তাহলে কিন্তু ইসরায়েলের এগেইনস্টে ইরানকে তার মানে যুদ্ধে ওই যে জড়িয়ে ঘুরে ফিরে সংশয়, সেই সংশয়ের ব্যাপারটা তো রয়ে গেছে। অনেক ধন্যবাদ জনাব সিরাজুল ইসলাম আমাকে সময়টা দেওয়ার জন্য, এবং Thank you. হ্যাঁ, এবং শামসুল লিটন আপনাকেও ধন্যবাদ একটা লম্বা সময় দেওয়ার জন্য। Thank you. দর্শক আপনাদেরকে ধন্যবাদ। আগামীকাল নতুন ইস্যু নিয়ে 71 জানালে আবারও কথা হবে, থাকবেন আমাদের সঙ্গে।